সকালবেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে ফোন ধরে বললাম হ্যালো। ওই হারামি, তুই এখনো ঘুমাস? সকালবেলা আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। বল কেন ফোন দিলি? কি এখনো সকাল? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। কয়টা আর হবে? 6-7টা হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। হারামি, এখন 12টা বাজে। তাড়াতাড়ি মামার দোকানে চলে আয়। একটা জিনিস দেখেছি, লেট হলে আর দেখতে পাবি না। ওকে, তুই 10 মিনিট দাঁড়া, আমি 30 মিনিট আসছি বলে ফোন কেটে দিলাম। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতে আম্মু বলল, কি রে, কোথায় যাস? আম্মু একটু বাইরে যাচ্ছি। তাহলে নাস্তা করে যা। না আম্মু, এখন নাস্তা করবো না, বাহিরে করে নিব। ওকে ঠিক আছে, তাহলে সাবধানে যাস। ওকে আম্মু। পাগল ছেলে। তারপর আমি বাসা থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিলাম। তো যেতে যেতে আমার পরিচয় দিয়ে নেই। আমি রাসেল, বাবা মার 2 মাত্র সন্তান। আমার বাড়ি লক্ষ্মীপুর। আমার একটা বড় ভাই আছে। আমি লেখাপড়া শেষ করে টোটো করে ঘুরে বেড়াই। আর আমাদের নিজের একটা ছোটখাটো ব্যবসা আছে। বাবা আর ভাইয়া ব্যবসা সামলায়, আর আম্মু ঘরের কাজ করে। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে, আর বাবাকে আমি অনেক ভয় পাই। তো যাই হোক, পরিচয় দিতে দিতে মামার দোকানের সামনে চলে এলাম। ভাড়া মিটিয়ে মামার দোকানে গিয়ে পিছন থেকে রাফির মাথায় একটা থাপ্পড় মারলাম। তখন সে বলল, কোন হারামি রে? তো দুলাভাই হারামজাদা। ওহ, তোর এখন আসার সময় হলো? আচ্ছা এসব বাদ দে, তো বল তোর জিনিস কই? আগে কিছু খেয়ে নে, তারপর দেখাবো। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে হালকা নাস্তা করে নিলাম। তারপর রাফি বলল, চল মামা, তোকে নিয়ে যাই। চল। তারপর রাফির সাথে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা কলেজের সামনে এসে দাঁড়ালো। তখন আমি বললাম, কি রে, এখানে দাঁড়ালি কেন? মামা, এই কলেজে একটা মেয়ে দেখেছি, অনেক সুন্দরী, তোর সাথে ভালোই মানাবে। তাই নাকি? তো কোথায় মেয়েটা? দাঁড়া, কিছুক্ষণ পর কলেজ ছুটি হবে, আমরা ওই চার দোকানে গিয়ে বসি। চল। দুজনে গিয়ে চার দোকানে গিয়ে বসলাম। 20 মিনিট অপেক্ষা করার পর কলেজ ছুটি হয়ে গেল। তখন আমি বললাম, কিরে কোন মেয়েটা? ওই যে নীল রঙের জামা গায়ে, ওই মেয়েটা। আমি তার কথা মতো মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটা আসলে অনেক সুন্দর, দেখতে একদম পরীর মতো। তখন আমি বললাম, চল মেয়েটার সাথে কথা বলে আসি। চল। তারপর দুজনে মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে আমি বললাম, এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? তোমাকে বলছি। তোমার নাম কি? জি, আমার নাম নিশি। বাসা কোথায়? আমার বাসা কলেজের পেছনে, রায়হান সাহেবের বাড়ি। আর রায়হান আমার বাবা। কি তুমি রায়হান ভাইয়ের মেয়ে? তাহলে তো তুমি আমার ভাগ্নি লাগো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, কোনো সমস্যা হলে আমাকে বলবে। নিশি চলে গেল। আর আমি রাফিরে ধরে কয়টা দক্ষিণ দিলাম। তখন রাফি বলল, মামা আর মারিস না, আমি কি জানতাম ও আমাদের রায়হান ভাইয়ের মেয়ে? তাকে তো কোনোদিন দেখিনি রায়হান ভাইয়ের বাড়িতে। এরপর ভুল যেন আর না হয়, তাহলে চল বাসায় যাই। ঠিক আছে চল। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাফি তাদের বাসায় নেমে গেল, আর আমি আমাদের বাসার সামনে এসে রিক্সা থেকে ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে চলে এলাম। দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে বলল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আম্মু রাফির সাথে ছিলাম। ঠিক আছে, ভিতরে আয় আর ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আমার লক্ষ্মী আম্মু। তাড়াতাড়ি যা, আমার হাতে কাজ আছে। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। একটা জামা গায়ে দিয়ে টেবিলে এসে দুপুরে খাবার খেতে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে রাবির সাথে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল। তারপর রাফিকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আম্মু এসে দরজা খুলে দিল। তখন আমি বললাম, আম্মু তোমার সন্ত্রাসী জামাই কোথায়? সোফায় বসে কফি খাচ্ছে। আম্মু তুমি আজকে আমাকে ম্যানেজ করে নিও, আমি আর দেরি করে আসবো না। আমি কিছু জানি না, তুই ভিতরে আয়। কি আর করার, আম্মু আজকে আমার সাথে নেই, যা হবার হবে। ভিতরে গিয়ে আস্তে আস্তে আমার রুমের দিকে যেতে আব্বু ডাক দিল। তখন আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আব্বু বলল, এতক্ষণ কোথায় ছিলি? জি আব্বু, রাফির সাথে ছিলাম। তোকে বলেছি না 8টার আগে যেন তোকে বাসায় দেখি। আব্বু আর দেরি হবে না। তোকে আর দেরি করে আসা লাগবো না, রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে নে। কেন? তুমি কাল সকালে ঢাকায় যাবে। আমার এক বন্ধু অসুস্থ, ডাক্তার বলেছে তাকে রেস্ট নিতে। এখন তার অফিস দেখাশোনা করছে তার একমাত্র মেয়ে, কিন্তু তার মেয়ে একা অফিস সামলাতে পারছে না। তাই আমাকে বললো ভালো কোনো ছেলে পেলে বলতে। তাই আমি ঠিক করলাম তুমি আর তার মেয়ে একসাথে অফিস দেখাশোনা করবে। কি আব্বু? আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল।
রুমে গিয়ে সবকিছু গুছিয়ে খাবার খেতে আসো। আমি আর কিছু না বলে রুমে চলে এলাম। শালা বাপটা না থাক কিছু বলবো না। আব্বু যা বলে তাই করে, আমিও কিছু বলতে পারে না আব্বুর ভয়ে। তো যাই হোক, সব গুছিয়ে রাতের খাবার খেয়ে এসে কিছুক্ষণ মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে ডাকতে লাগলো, রাসেল উঠ তাড়াতাড়ি। আম্মু যাও তো, আরো একটু পরে উঠবো। তুই আজকে ঢাকা যাবি না? আমি কোথাও যাব না, তুমি যাও তো। ঠিক আছে তুই ঘুমা, আমি তোর আব্বুকে ডেকে দিচ্ছি। আরে আম্মু, এখন আবার শয়তানটায় ডাকবে কেন? এই তো আমি উঠে গেলাম। এতক্ষণ আমি ডাকলাম উঠলি না, বাবার কথা বলতেই উঠে গেলি। আম্মু তুমি তো জানো তোমার ওই বজ্জাত স্বামীর আমি কত ভয় পাই। এত যদি ভয় পাস তাহলে ডাকার সাথে উঠলি না কেন? আচ্ছা ওসব বাদ দাও, আম্মু তুমি বাবাকে বলো না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমাকে বলে লাভ নাই, তোর বাবা যা বলে তা করে। বেশি কথা না বলে ফ্রেশ হয়ে সবকিছু নিয়ে নিচে আয়। আম্মু তুমি এটা বোঝার চেষ্টা করো। হয় আমি আর কোনো কথা শুনতে চাই না, ফ্রেশ হয়ে সবকিছু নিয়ে নিচে আয়। আমি নাস্তা রেডি করছি, বেশি দেরি হলে তোর আব্বু কিন্তু নিচে আছে, তাড়াতাড়ি আয়। আমি আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাফিকে ফোন দিলাম। রাফি ফোন ধরার পর বললাম, ওই শালা কোথায় তুই? মামা আমি তো বাসা থেকে বেরিয়ে মামার দোকানে যাইতেছি। ওই শালা আর যদি একবার আমাকে মামা বলোস, আমি তোর 14 গোষ্ঠী উদ্ধার করব। আমি তোকে শালা বলে আর তুই আমাকে মামা বলিস? তোর কারণে আমার ভিউয়ারদের কাছে অনেক কিছু শুনতে হয়। আরে মামা রাগ করিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি পাঠক পাঠিকাদের বলছি। প্রিয় পাঠক পাঠিকা, আমি মামা ডাকি ভালোবেসে, আর রাসেল হচ্ছে আমার কলেজার ভাই এবং বন্ধু। আমরা একসাথে ছোটকাল থেকেই বড় হয়েছি আর পড়ালেখা করেছি, তাই আপনারা অন্য কিছু মনে করবেন না, বলে দিয়েছি। এবার ঠিক আছে? ঠিক আছে, তুই এখন আমার বাসায় চলে আয় তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? আসলে জানতে পারবি, চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ফোন কেটে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এসে টেবিলে গিয়ে বসলাম। তখন আম্মু বলল, আসতে তো দেরি হলো কেন? ফ্রেশ হতে একটু সময় লেগেছে, আর রাফির সাথে কথা বললাম আমাদের বাসায় আসার জন্য। রাফি আমাকে এগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, এই নাও, এখানে 5,000 টাকা আছে, আর তোমার নাম্বার মোস্তাফিজকে দিয়েছি। তার ড্রাইভার এসে বাস স্ট্যান্ড থেকে তোমাকে নিয়ে যাবে। নাস্তা করে বেরিয়ে পড়ো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে দেখে রাফি এসেছে। তখন আব্বুকে সালাম দিয়ে বলল, আঙ্কেল কেমন আছেন? অনেক ভালো আছি। তা তুমি কেমন আছো? জি আঙ্কেল, আপনাদের দোয়ায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে আর কোনো কথা নয়, নাস্তা করে দুজনে বের হয়ে পড়ো, বেশি দেরি হলে বাস পাবে না। আন্টি বাস মানে? ওমা তুমি জানো না, রাসেল তো আজকে ঢাকায় চলে যাবে, এ কারণে তোমাকে ডাকছে, তুমি ওকে বাস কাউন্টারে নিয়ে যাবে। ওকে তুই নাস্তা করে নে, আমি তোকে যেতে যেতে সব বলবো। তারপর দুজনে নাস্তা করে আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে বাস কাউন্টারে যেতে লাগলাম। তখন রাফি বলল, কি হলো মামা, কিছু তো বুঝলাম না। তাহলে শুন, এই হলো কাহিনী। ঢাকা গিয়ে তোর আঙ্কেলের মেয়েকে পেয়ে আমাকে ভুলে যাস না। আরে পাগল, তোকে কি ভুলতে পারি? তুই তো আমার কলেজার ভাই। তারপর কথা বলতে বলতে বাস কাউন্টারে চলে আসলাম। তখন রাফি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার চোখেও পানি চলে এলো। তাকে সান্ত্বনা দিয়ে টিকিট কেটে বাসে উঠে গেলাম। 10 মিনিট পর বাস ছেড়ে দিল। পরিবারকে ছেড়ে আসতে অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে রাফির জন্য আরো অনেক খারাপ লাগছে। বেশিরভাগ সময় আমরা দুজন চলাফেরা করতাম একসাথে। তো যাই হোক, এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে হেল্পার ডাক দিল সবাইকে। কুমিল্লা রেস্টুরেন্টে গাড়ি থামলো, 30 মিনিট দাঁড়াবে, নেমে কিছু খাবার খেয়ে নিতে হবে। আমিও বাস থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালাম। আমি আবার এত সিগারেট টানি না, মাঝে মধ্যে খাই। তো যাই হোক, সিগারেট শেষ করে বাসে এসে বসলাম। 5 মিনিট পর বাস ছেড়ে দিল। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, আপনি কতটুকু পর্যন্ত আসলেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে স্যার এই নাম্বার দিয়ে বলল ওনার বন্ধুর ছেলে আসবে, আমাকে কাউন্টারে গিয়ে নিয়ে আসতে। ও আচ্ছা, আমার আসতে আরো 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, আপনি কাছাকাছি আসলে আমাকে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে আম্মুর কাছে ফোন দিলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রাফিকে ফোন দিলাম। তাদের সাথে কথা বলে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাস কাউন্টারে পৌঁছে গেলাম। কাছাকাছি আসার পর ড্রাইভারকে ফোন করে বলে দিলাম। বাস থেকে নেমে এক সাইডে দাঁড়ালাম। হঠাৎ একটা লোক দৌড় দিতে আমার সাথে ধাক্কা খায়। আমি ধাক্কা সামলাতে না পেরে একটা মেয়ের গায়ের উপর পড়ে যায়। তখন আমি তাড়াতাড়ি মেয়েটার গায়ের উপর থেকে উঠে যাই। মেয়েটা উঠেই ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে মন চায়? দেখুন, আমি ইচ্ছে করে পড়িনি আপনার গায়ে।
আমি ভালো করে জানি তোদের মতো ছেলেদের, আমার ভালো করে জানা আছে। আমি বলছি ইচ্ছে করে পড়িনি, তারপর আপনি। চুপ, আর একটা কথাও বলবি না, আর যদি বলস আমার থেকে খারাপ আর কেউ হবে না। এতক্ষণ রাস্তার সবাই আমাদের কাহিনী দেখলো, অনেকে অনেক কথা বললো। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে আসলো, তারপর আমি গাড়িতে উঠে বসলাম। 20 মিনিট পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে দরজার সামনে এসে কলিং বেলে চাপ দিলাম। হঠাৎ একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তখন আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। এ আর কেউ নয়, এ হচ্ছে সে যার সাথে কাউন্টারে ধাক্কা লেগেছিল। সে মেয়েটা তখন আমাকে বলল, তুই আমার পিছু পিছু আমার বাসায় চলে আসলি? জি না, আমি আমার আব্বুর বন্ধুর বাসায় আসলাম। কি, তুই আমাকে বোকা পাইছিস? তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। আপনি বিশ্বাস করেন না করেন আমার কিছু যায় আসে না। আমাকে ড্রাইভার এ বাসায় নিয়ে এসে বলল এটা নাকি আঙ্কেলের বাসা, আর আঙ্কেল ভিতরে আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আঙ্কেলকে ডাক দেন। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে দাঁড়া, আমি আব্বুকে ডেকে আনছি। ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমার বড় ভাই তার বন্ধুর বিয়েতে গিয়েছে, এ কারণে তার কথা বলতে মনে নেই। তো যাই হোক, কিছুক্ষণ পর আঙ্কেল আর তার মেয়ে আসলো। আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন আঙ্কেল? এই তো ভালো। তুমি আমজাদের ছেলে না? জি আঙ্কেল। তা বাহিরে কেন, ভিতরে আসো। আমি তো আসতে চাইছিলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে ঢুকতে দেয়নি। রাইসা, রাসেল যা বললো তা কি সত্যি? সরি আব্বু, আমি বুঝতে পারি নাই ও যে তোমার বন্ধুর ছেলে। এরকম ভুল যেন আর না হয়। আর যা, তোর পাশের রুমে ওকে নিয়ে যা। আজ থেকে রাসেল এখানেই থাকবে। ঠিক আছে আব্বু। রাসেল, রাইসার সাথে যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে আঙ্কেল। তারপর রাইসা আমাকে তার পাশের রুমে নিয়ে গেল। তারপর বলল, এটা আপনার রুম, আমি এখন যাই। আর একটা কথা, যদি কোনোদিন আমার নামে আব্বুর কাছে বিচার দিস তখন দেখবি এই রাইসা কি করে। ঠিক আছে, আর কোনোদিন আপনার নামে বিচার দিব না। কথাটা যেন মনে থাকে। আর রাইসা, তুমি আমাকে চিনো নাই, আমি কি করি কয়দিন পরে দেখবে। তারপর ব্যাগ খাটে রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাইরে এসে খাবার টেবিলে গিয়ে বসলাম। তখন আঙ্কেল বলল, তা তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আঙ্কেল, সবাই অনেক ভালো আছে। ছোটকালে তোমার আব্বু আর আমি একসাথে চলাফেরা করতাম, একসাথে লেখাপড়া করছি। আর তোমার আব্বু ছিল আমার বেস্ট ফ্রেন্ড। কলেজে ওঠার পর একটা মেয়ের সাথে প্রেম করি। আব্বু আম্মুকে বললাম তাকে আমি বিয়ে করব, কিন্তু আব্বু আম্মু কোনো মতোই রাজি হলো না। তারপর দুজনে পালিয়ে ঢাকা চলে আসলাম। ঢাকায় এসে বিয়ে করে ফেললাম তাকে। তারপরে দুজনে সুন্দরভাবে সংসার করতে লাগলাম। আমি একটা ব্যবসা ধরলাম। আস্তে ধীরে ধীরে আমার ব্যবসা অনেক বড় হয়ে গেল। আঙ্কেল, আন্টিকে তো দেখলাম না। তোমার আন্টি রাইসাকে জন্ম দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তারপর রাইসার সুখের কথা চিন্তা করে আর দ্বিতীয় বিয়ে করি নাই। রাইসাকে নিয়ে আমার সব পড়ালেখা শেষ করে এখন আমার অফিস দেখাশোনা করছে। আর মেয়ের মনটা অনেক ভালো, মাঝে মাঝে জিদ উঠলে কি করে নিজেই জানে না। অনেক কথা হয়েছে, খাবার খেয়ে রেস্ট নাও। তুমি অনেক জার্নি করে আসলে। রাইসা ম্যাম কোথায়? তুমি তাকে রাইসা বলে ডাকবে। তুমি খাও, সে কিছুক্ষণ পর চলে আসবে। আমি খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রাইসা সিঁড়ি দিয়ে নামতেছে। তাকে দেখে অনেক সুন্দর লাগছে। এসে আমার সামনে চেয়ারে বসলো। তখন আঙ্কেল বলল, কিরে, তোর এত দেরি হলো কেন আসতে? ফ্রেশ হতে একটু সময় লেগেছে। আমি কোনো কথা না বলে খেতে লাগলাম। রাইসা আমার দিকে রাগি চোখে তাকালো। আমি খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে আম্মুকে ফোন দিলাম, আম্মু কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আম্মু, আমি ভালো আছি। আর আব্বু কেমন আছে? ভাইয়া বাসায় আসছে? তোর আব্বু ভালো আছে। আর তোর ভাইয়া ফোন দিয়ে বলল কালকে আসবে। তোর কথা জিজ্ঞেস করছিল, তারপর আমি সব বললাম। তা তুই এখন কি করস? খাবার খেয়ে রুমে এসে তোমাকে ফোন দিলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। রাফিকেও ফোন দিয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। বিকালে রাইসার ডাকে ঘুম ভেঙে গেল। তখন আমি বললাম, কি হলো, ডাকলেন কেন? আব্বু তোকে নিচে যেতে বলেছে। ঠিক আছে, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আঙ্কেল সোফায় বসে কফি খাচ্ছে। আমাকে দেখে বলল,
আরে রাসেল যে, ঘুম কেমন হলো? আসো এখানে বসো। জি আঙ্কেল, অনেক ভালো। রহিমা, এখানে একটা কফি দিয়ে যাও। আর তোমাকে যে জন্য ডেকেছিলাম, জি আঙ্কেল, বলেন। কাল সকালে তুমি রাইসার সাথে অফিসে যাবে। আমি রাইসাকে সব বলে দিয়েছি, যে তোমাকে সব বুঝিয়ে দেবে। দুজনে একসাথে অফিসে যাবে, নিজের অফিস মনে করে কাজ করবে। জি আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সবটুকু দিয়ে কাজ করতে পারি। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। আমি জানি তুমি অনেক মেধাবী ছেলে, তোমার কথাবার্তা অনেক ভালো। আমি জানি তুমি তাড়াতাড়ি সবকিছু বুঝে যাবে। তো যাই হোক, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। জি আঙ্কেল। তারপর দুজনে গিয়ে খাবার টেবিলে চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাইসা চলে এলো। তখন আঙ্কেল বলল, রাইসা মামুনি তোমার সাথে করে রাসেলকে অফিসে নিয়ে যাবে আর তাকে সব কাজ বুঝিয়ে দেবে। ঠিক আছে আব্বু। ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যেতে হবে। তারপর সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ করে কে যেন আমার চোখে পানি দিল। চোখ খুলে দেখি রাইসা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, চোখে পানি দিলেন কেন? তোকে সেই কখন থেকে ডাকতেছি, তোর ওঠার নামই নাই, তাই বাধ্য হয়ে তোর চোখে পানি দিলাম। তাই বলে চোখে পানি দিবেন? পানি দিয়েছি, বেশ করেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়, অফিসের সময় হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে এসে নাস্তা করে টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে চোখ আটকে গেল, কারণ রাইসা একটা হলুদ কালারের একটা শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। তাকে দেখে আমি আবার প্রেমে পড়ে গেলাম। আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, ওই, এভাবে তাকিয়ে আছিস কেন? আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। বেশি কথা না বলে তাড়াতাড়ি নাস্তা কর, এমনি আজকে অনেক লেট হয়ে গেছে। আর কিছু না বলে নাস্তা করে বাসার বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে এলো, গাড়িতে গিয়ে পিছনের সিটে বসলো। আমি ড্রাইভারের সাথে সামনে বসলাম। তারপর গাড়ি চলতে লাগলো অফিসের দিকে। 30 মিনিট পর গাড়ি এসে অফিসের সামনে থামলো। গাড়িতে একটা কথাও হয় নাই। তারপর দুজনে অফিসের ভিতরে ঢুকলাম। ঢুকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দিল। দুজনেই রাইসার কেবিনে ঢুকলাম। আমাকে চেয়ারে বসতে বলে, আমি একটা চেয়ার টেনে বসলাম। রাইসা কাকে যেন ফোন দিয়ে কেবিনে আসতে বলে। কিছুক্ষণ পর একটা লোক অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। লোকটি বলল, ম্যাম, আমাকে ডেকেছেন? আঙ্কেল, আপনাকে কতবার বলবো আমাকে ম্যাম বলে ডাকবেন না। চেয়ারে বসুন। এটা কিভাবে হয় ম্যাম? আমি একজন কর্মচারী হয়ে আপনার নাম ধরে ডাকবো? আপনি আমার বাবার মতো, বাবা হয়ে মেয়েকে ম্যাম বলে ডাকবেন? আমি আর যেন তোমার মুখে ম্যাম ডাক না শুনি। আমাকে আমার নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে মা, আর বলবো না। তো বলো, আমাকে কেন ডাকলে? ওর নাম রাসেল, আজ থেকে ও আমাদের অফিসে কাজ করবে। তোমাকে আমি গতকাল রাতে ওর কথা বলেছিলাম, তুমি ওকে ওর কেবিন দেখিয়ে দাও আর ওর কাজগুলো বুঝিয়ে দাও। ওকে মা, আমি তাকে সব বুঝিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে চলুন। জি চলুন। আপনি আঙ্কেলের সাথে যান, আপনাকে সব বুঝিয়ে দেবে। আর কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। তারপর আমি আর লোকটি রাইসার কেবিন থেকে বেরিয়ে আসলাম। তারপর আমি লোকটিকে বললাম, আচ্ছা আমি তো আপনাকে চিনতে পারলাম না। জি, আমি এই অফিসের ম্যানেজার। আমার নাম ইকবাল হোসাইন। আমি এই অফিসে 10 বছর কাজ করি। আর আপনাকে তো চিনতে পারলাম না। প্রথম আগে আমাকে নাম ধরে রাখবেন। আর আমি অফিসের বসের বন্ধু ছেলে, বাড়ি লক্ষ্মীপুর। আমি কালকে আসলাম, আঙ্কেলের বাসায় থাকবো। আমার বাবা বড় ভাই একটা ব্যবসা আছে, ওইটা সামলায়। আর আম্মু ঘরের কাজ করে ব্যস্ত থাকে। তোমাদের ব্যবসা থাকতে তুমি এ অফিসে কেন চলে এলে? আঙ্কেল নাকি অসুস্থ, তার মেয়ে এক অফিস সামলাতে কষ্ট হয়, এই কারণে আব্বু আমাকে এখানে পাঠায়। আঙ্কেলের মেয়ের সাথে যেন অফিসটা দেখাশোনা করি। বলতে বলতে একটা কেবিনের সামনে এসে তখন ম্যানেজার বলল, এটা তোমার কেবিন, আর এখানে কিছু ফাইল রাখা আছে, এগুলো কাজ করো। সমস্যা হলে রাইসা মামুনির কাছে গিয়ে ঠিক করে নিও। ঠিক আছে আঙ্কেল। আমি বসে বসে ফাইলগুলো কাজ করতে লাগলাম। আমি বুঝি না, এমন কোনো কথা না। আমি আমাদের অফিসের মাঝে গিয়ে কাজ করতাম। তো যাই হোক, আমি কাজ করতে লাগলাম। হঠাৎ পাশে একটা লোক বলল, হাই, আমি আরিফ। আমি রাসেল। তুমি কি নতুন? তোমার বাড়ি কোথায়? জি আমি নতুন, আর আমার বাড়ি লক্ষ্মীপুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। আমাকে আপনি না তুমি করে বলবা, ঠিক আছে? ঠিক আছে, তুমি করে বলবো। তুমিও আমাকে তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে, বলবো।
তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে হঠাৎ একটা ফাইল আটকে গেল। একবার মনে করেছি আরিফের কাছে বলবো, তারপর কিছু না ভেবে ফাইলটা দিয়ে রাইসার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় দাঁড়িয়ে বললাম, আসতে পারি ম্যাম? আরে রাসেল, তুমি আসো। জি ম্যাম। আরে তুমি আমাকে ম্যাম বলো কেন? আমাকে তুমি নাম ধরে ডাকবে। চেয়ারে বসো। না, এটা কি করে হয়? আমি একজন কর্মচারী হয়ে নাম ধরে ডাকতে পারবো না। ওই, তুমি কি আমাদের বাহিরের কেউ? তুমি হলে বাবার বন্ধুর ছেলে। যদি অফিসের কেউ জানে তুমি আমার বাবার বন্ধুর ছেলে হয়ে আমাকে ম্যাম ডাকছো, তখন আমাদের কাছে কেমন লাগবে? তুমি এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে, ব্যাস। ঠিক আছে ম্যাম। না রাইসা। এই তো গুড। আর একটা কথা, গতকালকের জন্য আমি সরি। আমার এক বান্ধবীর সাথে ঝগড়া করে আসছিলাম, মাথাটা পুরো গরম ছিল, তাই রেগে তোমাকে থাপ্পড় মারলাম। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আরে আমি কিছু মনে করিনি। হ্যাঁ, তোমার উপর রাগ ছিল, কিন্তু এখন তোমাকে মাফ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, চলো দুজনে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে আসি। ঠিক আছে চলো। তারপর দুজনে ক্যান্টিনে চলে গেলাম। একটা টেবিলে গিয়ে দুজনে বসলাম। তারপর রাইসা খাওয়ার অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। দুজনে খেতে লাগলাম। হঠাৎ রাইসা বলল, আমাদের আর এসব প্রেম ভালোবাসা হবে না। কেন হবে না? আমি দেখতে অতটা ভালো না, দেখতে কালো। এমন ছেলের সাথে প্রেম করবে কে? কে বলেছে তুমি দেখতে ভালো না? তুমি দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়ে তোমাকে দেখলে পাগল হয়ে যাবে। যদি পাগল হতো তাহলে এখন আমি সিঙ্গেল থাকতাম না। আশেপাশে দেখলে পেতেও পারো। কই, আশেপাশে তো কাউকে দেখলাম না। আরে গাধা, আমাকে কি চোখে পড়ে না? বিড়বিড় করে কি বলছো? না কিছু না, খাবার খাও। খাবার খেয়ে আমি বিল দিতে গেলে রাইসা জোর করে দিয়ে দেয়। দুজনে অফিসে এসে আমি আমার কেবিনে চলে আসলাম। কাজ করতে লাগলাম। তখন আরিফ বলল, কি ব্যাপার রাসেল, তোমার সাথে ম্যাম এত হেসে কথা বলে কেন? কিছু চলছে নাকি? আরে ভাই, প্রথম দিন তো, তাই কাজগুলো বুঝিয়ে দে। আর গতকাল বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, তাই কি হয়েছে আমাকে বলেছে, ওইটা নিয়ে হাসাহাসি করেছিলাম। ও আচ্ছা, তাই বলো। আমি তো মনে করছিলাম না থাক। তা প্রথম দিন কেমন লাগছে? জি, অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, পরে কথা হবে। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অফিসের টাইম শেষ হয়ে গিয়েছে। সবাই বের হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর রাইসা বের হলো কেবিন থেকে। আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখনো বসে আছো যে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তাহলে চলো। তারপর দুজন অফিস থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। তখন রাইসা বলল, প্রথম দিন কেমন লাগছে অফিসের কাজ? অনেক ভালো লেগেছে। আরো কিছু কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেলে চাপ দিলাম। কাজের মেয়ে রহিমা এসে দরজা খুলে দিল। তারপর দুজনে ভিতরে গেলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, প্রথম দিন কেমন লেগেছে? আমি বললাম ভালো। কিছুক্ষণ কথা বলে রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে কিছুক্ষণ মোবাইলে ফেসবুকে ঘুরছিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে গাড়িতে উঠে অফিসে চলে আসলাম। আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলল, রাইসা নাকি আমাকে ডাকছে। তাই আমিও রাইসার কেবিনে যেতে ঠাস করে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে মেয়েটিকে বললাম, সরি, আমি আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে, সমস্যা নেই। আপনার কোথাও লাগেনি তো? জি না, আমার কোথাও লাগেনি। আপনাকে তো চিনতে পারলাম না। জি, আমি সাফা, আজকে জয়েন করেছি। আর আপনি? জি, আমি রাসেল, আমি গতকাল থেকে জয়েন করেছি। আচ্ছা, পরে কথা হবে, ম্যাম আমাকে ডাকছে। দেরি হলে আবার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, যান। আমি আর কোনো কথা না বলে রাইসার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আমি কি ভিতরে আসতে পারি? আসুন। আমি ভিতরে গিয়ে রাইসার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল করে বসে আছে। তখন আমি বললাম, আমায় ডেকেছিলেন? তোকে আমি কোন সময় আসতে বললাম? আমি তো আসতেছিলাম, কিন্তু হঠাৎ। ও আচ্ছা। আর শোনো, মেয়েদের সাথে বেশি কথা বলবি না। কেন? আমি বলছি বলবি না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, বলবো না। তা কেন ডেকেছিলেন? আজকে লাঞ্চের টাইমে বাসায় যাব দুজনে। কেন? আমার এক বান্ধবীর কাল বিয়ে, তাই দুজনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে মার্কেটে যাব। গিফট আর কিছু কেনাকাটা করে বাসায় এসে সন্ধ্যায় দুজনে তাদের বাসায় যাব। তা বুঝলাম, কিন্তু অফিস কে সামলাবে? ম্যানেজার আঙ্কেলকে বলেছি, উনি সব দেখে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু কাজ আছে, ওগুলো শেষ করতে হবে। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে রাইজার কেবিন থেকে বেরিয়ে এসে আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। কিছুক্ষণ পর রাইজা বেরিয়ে আসলো। তারপর দুজন বাইরে এসে গাড়িতে উঠলাম। 20 মিনিট পর বাসায় চলে আসলাম। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রেডি হয়ে দুজনে মার্কেটে চলে গেলাম। প্রথমে একটা গিফট নিল, তারপর রাইজার জন্য কিছু জামা নিল। কিছুক্ষণ পর দেখি রাইজা ছেলের দোকানে গেল। তখন আমি বললাম,
কি ব্যাপার, ছেলেদের দোকানে আসলেন কেন? একজনের জন্য একটা শার্ট আর প্যান্ট নিব, দেখি তোমার মাপে হয় কিনা। আমায় মাফ করে দেন। ও দেখতে তোমার মতো। ও ঠিক আছে, নাও। তারপর একটা শার্ট আর একটা প্যান্ট নিল আমার মাপে। মার্কেট থেকে বেরিয়ে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবার খেয়ে চলে আসলাম। হঠাৎ রাইসা আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, এটা নাও তোমার জন্য, ভিতরে একটা হলুদ পাঞ্জাবিও আছে, ওটা পরে সন্ধ্যায় আমার সাথে যাবে। তুমি না বললে অন্য কারোর জন্য কিনেছো, এখন আমাকে কেন দিলে? এগুলো আমি তোমার জন্যই কিনেছি, তোমার জন্য বললে তুমি কিনতে দিতে না, তাই তোমার কথা বলিনি। আমি এগুলো নিতে পারবো না। কেন? আমি কারো দেওয়া জিনিস নেই না। আমি বলেছি নিতে, আমি আর কোনো কথা শুনতে চাই না। যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমি রেডি হতে গেলাম। কিন্তু আমি আর কোনো কথা না বলে রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ রাইজা একটা নীল শাড়ি পরে আছে, আমার সাথে ম্যাচ করছে। তাকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি একদিনে তাকিয়েছিলাম রাইজার দিকে। কখন যে আমার সামনে চলে আসতে বলতেই পারবো না। তাহলে তাকে কি দেখছো? তখন আমাকে ধাক্কা দিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? একটা পরী দেখি। কোথায়? আমি তো কোনো পরি দেখি না। তুমি কি পরী থেকে কম নাকি? ও তাই? তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে মোটেও সুন্দর লাগে না। একবার নিজেকে আয়নায় দেখো, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। যে কোনো মেয়ে দেখলে পাগল হয়ে যাবে। কোনো মেয়ের দরকার নেই, তুমি পড়লে চলবে। এই, তুমি বিড়বিড় করে কি বলো? না কিছু না। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো। তারপর দুজনে বাইরে এসে গাড়ির সামনে দাঁড়ালাম। ড্রাইভারকে দেখছি না। আমি বললাম, কি ব্যাপার, ড্রাইভার আঙ্কেল কোথায়? ড্রাইভার আঙ্কেলকে বাসায় পাঠিয়ে দিছি। কেন? তাহলে গাড়ি চালাবে কে? কেন আমি চালাবো? আমি কি গাড়ি চালাতে পারি না? ও আচ্ছা, তাহলে চলো। তারপর আমি পিছনে বসতে গেলে রাইসা আমাকে বলে সামনে বসতে। তাই আর কোনো কথা না বলে গাড়ির সামনে উঠে বসলাম। রাইসা গাড়ি চালাতে লাগলো। কথা বলতে বলতে আমরা একটা বাসার সামনে চলে আসলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। রাইসা গাড়ি একটা জায়গায় পার্ক করলো। তারপর দুজনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। হঠাৎ কিছু মেয়ে এসে রাইসাকে জড়িয়ে ধরে বলল, কি তোর আসতে এত লেট হলো কেন? আচ্ছা পরে কথা হবে, আগে ভিতরে চল। কি রে রাইসা, এই ছেলেটা কে? ও হচ্ছে রাসেল, বাবার বন্ধুর ছেলে। আমার সাথে অফিসে কাজ করে। আমি একা সামলাতে পারি না, তাই আব্বু ওকে আনছে। কি রে, আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? তোরা পরিচয় হয়ে নে। তোর কিছু করতে হবে না। হাই, আমি মিম। আমি রাসেল। আমি নীলা। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস, আপনাদের অনেক সুন্দর লাগছে। অনেক কথা হলো, এখন আমরা রিফার কাছে যাই চলো। আর রাসেল, তুমি ওখানে বসো, আমি রিফার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে। রাইসা তার বান্ধবীর সাথে চলে গেল। দেখি এক কোনায় গিয়ে একটা চেয়ারে বসলো। হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, আরে আপনি এখানে? আমি তার দিকে তাকিয়ে দেখি সকালে যে মেয়েটার সাথে ধাক্কা খেলাম, মানে সাপা। আমি বললাম, আমারও একই প্রশ্ন, তুমি এখানে? আমার কাজিনের বিয়ে, আমি থাকবো না তো কে থাকবে? ও তার মানে তোমার কাজিনের বিয়ে? আপনি এখানে কিভাবে? আমি তোমার ম্যামের সাথে আসলাম। তোমার ম্যামের নাকি বান্ধবী, তাই আমাকে সাথে করে নিয়ে এলো। ও আচ্ছা, তাই এখানে একা বসে আছো কেন? ম্যাম কোথায়? তোমার ম্যাম তার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছে। আমাকে বললো এখন আসতে, দেখা করতে চলে আসবে। ও আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি তুমি করে বলতে পারি না? একসাথে অফিসে কাজ করি, সেই হিসেবে আজকে থেকে আমাকে তুমি করে বলবেন। আচ্ছা তুমি ঠিক করে বলো, তোমাকেও তুমি করে বলতে হবে আমাকে? আচ্ছা ঠিক আছে, বলবো। তাহলে তুমি বসো, আমি ভিতর থেকে ঘুরে আসি। ঠিক আছে যাও। সাফা চলে গেল। হঠাৎ করে রাইসা এসে বলল, ওই মেয়েটা কে? কিসের এত কথা বললে? আরে সকালে তোমাকে যে মেয়ের কথা বললাম, এটা সে মেয়েটা। তার নাকি কাজিনের বিয়ে। হঠাৎ আমাকে দেখে আমার কাছে এসে বলল, আমি এখানে কেন? তারপর তাকে সব বললাম। ওই মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না, তার সাথে বেশি কথা বলবে না, ওর থেকে দূরে দূরে থাকবে। কেন? আমি বলেছি তাই, আর একটা কথা বললে নাক ফাটিয়ে দেব, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, বলবো না। চলো আমার সাথে, তোমাকে পরিচয় করিয়ে আনি রিপার সাথে। ঠিক আছে চলো। তারপর রাইজা আমাকে ভিতরে নিয়ে একটা রুমে ঢুকলো। ভিতরে গিয়ে দেখি সব মেয়ে, সব কয়টা ময়দা সুন্দরী। রাইসা আমাকে রিপার সাথে পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ কথা বলে বাইরে চলে এলাম। রাইসা তার বান্ধবীদের সাথে রয়েছে। আমি বাইরে এসে একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর মেয়েকে স্টেজে উঠালো।
তারপরে কেক করে সবাই মেয়েকে মেহেদি লাগালো। হঠাৎ রাইসা আমার সামনে এসে বলল, রাসেল চলো আমরা দুজনে মেহেদি লাগিয়ে আসি। আমি না উঠলে হয় না? তোমার জন্য আমি আমার বান্ধবীর সাথে উঠি নাই, তাড়াতাড়ি আমার সাথে চলো। তারপর দুজনে স্টেজে উঠে প্রথমে আমি মেহেদি লাগালাম, তারপর এক পিস কেক খাইয়ে দিলাম। বাসায় অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, অনেকে বলছে আমাদের দুজনকে মানিয়েছে, আরো অনেকজন অনেক কথা বলছে। আমি সামনে তাকিয়ে দেখি সাহা আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি তার চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর নাচ গান শুরু হলো। সবকিছু শেষ করে সবার থেকে বিদায় নিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। তখন রাইজা বলল, তোমার থেকে কেমন লাগছে অনুষ্ঠান? অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম, কেউ দরজা খুললো না। রাইসা গাড়ি পার্কিং করে এসে দেখে আমি কলিং বেল চাপ দিতে লাগলাম। তখন সে আমাকে বলল, আরে কি করছো? আমাদের জন্য কি সবাই এখনো জেগে আছে? রাত বাজে 2টা। তাহলে ঢুকবো কেমন করে? আমার কাছে এক্সট্রা চাবি আছে। ও আচ্ছা তাই বলো। তারপর দুজন দরজা খুলে ভিতরে ঢুকে আমি আমার রুমে আর রাইজা রুমে চলে গেল। আমি রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম। সকালবেলা হঠাৎ দেখি আমার পুরো শরীর ভিজে গিয়েছে। সামনে তাকিয়ে দেখি রাইজা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমাকে ভিজালেন কেন? তোকে সকাল থেকে ডাকতে ডাকতে তোর উঠার কোনো নাম নেই, তাই বাধ্য হয়ে তোর গায়ে পানি দিলাম। এত সকাল সকাল আমার ঘুম ভাঙলো কেন? কি এখনো সকাল? দুপুর 12টা বাজে। বিয়েতে যাবি না? তোর জন্য আজকে অনেক লেট হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে আমি রাইজার দেওয়া শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে আসতেই ঠাস কি হলো বুঝলাম না, তো বুঝিয়ে বলছি। রুম থেকে বেরিয়ে আসতেই রাইজা আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো। আমি তাকে ধরে ফেলেছি, রাইজা চোখ বন্ধ করে ফেলেছে। তখন আমি তাকে দাঁড় করে ছেড়ে দিলাম। আমি বললাম, তুমি আমার রুমের সামনে কি করো? তোমার দেরি দেখে তোমাকে ডাকতে আসলাম, কিন্তু আমি দরজার সামনে এসে রুমে ঢুকতেই তুমি রুম থেকে বেরিয়ে আসলে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলো। আমি জানি তোমার মন কেন খারাপ হলো, কারণ আজকে রাইজা শাড়ি পরেছে, নীল রঙের শাড়ি, নীল রঙের চুড়ি, সবকিছু ম্যাচ করে পরেছে। আমি বুঝি না রাইজা তার জামা কাপড়ের রঙের সাথে আমার জামা কাপড় রঙের ম্যাচ করে পরে কেন। তাহলে কি রাইজা? না না, আমি কি ভাবছি এটা হতে পারে না, হয়তো মনে করে নিছে। তারপর বাসার বাইরে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে বললাম, আজকে আমি গাড়ি চালাবো। তুমি গাড়ি চালাতে পারো? অনেক আগে থেকেই। তুমি গাড়িতে উঠো। আমিও গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। তখন আমি বললাম, রাইসা আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। যাক, এতক্ষণে তোমার চোখ পড়লো আমার দিকে। কেন? তুমি আমাকে প্রথম দেখে কিছু বলো নাই, তাই মনে করেছি তুমি আমার দিকে ঠিকমতো খেয়াল করোনি। ও আচ্ছা, আজকে কিন্তু সত্যি তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে যে ছেলে দেখবে সে ছেলে পাগল হয়ে যাবে। তুমি পাগল হলে চলবে, আমার অন্য ছেলের দরকার নাই। তুমি খালি বিড়বিড় করে কি বলো? কিছু না, তোমাকেও আজকে অনেক সুন্দর লাগছে। আর শোনো, বিয়ে বাড়িতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসবে, কোনো মেয়ের দিকে তাকাবে না। কেন, তাকালে সমস্যা কি? আমি বলছি তাকাবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। আমি গাড়ি পার্কিং করে দুজনে গাড়ি থেকে নামলাম। বাসার ভিতরে গেলাম। ভিতরে ঢুকে রাইসা আর রিপাকে জড়িয়ে ধরলো। আমরা ভিতরে ঢুকে দেখি জামাই চলে এসেছে। জামাইয়ের বউ স্টেজে দুজনে বসে আছে। আমার হাতে গিফট বক্স ছিল, তাদের হাতে দিয়ে আমি আর রাইজা চেয়ারে গিয়ে বসলাম। তখন রাইজা বলল, তাদের দুজনকে অনেক মানিয়েছে, তাই না? আমারও অনেক স্বপ্ন আছে, আমার বিয়ের সময় দুজনে একসাথে স্টেজে বসবো, দুজনে হাতে হাত রাখবো। বিয়ের পর আমি ওকে অনেক ভালোবাসবো। এখনো বিয়ে হয়নি, তার আগে থেকে কত স্বপ্ন। হতে কতক্ষণ? আমি তো রাজি, কিন্তু সে রাজি কিনা বলতে পারি না। তো সে মানুষটাকে জানতে পারি? এখন না, সময় হলে জানতে পারবে। আর কোনো কথা বললাম না। তার মানে রাইজা অন্য কাউকে ভালোবাসে। মনটা অনেক খারাপ হয়ে গেল। বিয়ে পড়ানো হয়ে গেল। তারপর সবাই খাবার দাবার শেষ করে একটা জায়গায় গিয়ে বসলাম। রাইজা রিবার সাথে ভিতরে কথা বলছে, আমি মন খারাপ করে বসে আছি। হঠাৎ কেন যেন বলল, তুমি এখানে বসে আছো কেন? দেখি শিপা, তাকেও আজকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, এমনি। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা খাবার খেয়েছো? খাবার খেয়ে এসে বসলাম। তা তুমি খেয়েছো? আচ্ছা রাসেল, রাইসা ম্যাম সবসময় তোমার সাথে কেন? কই, রাইজা আমার সাথে সবসময় থাকে, বরং আমি সবসময় রাজার সাথে থাকি না। কারণ আঙ্কেল বলেছে
রাইজাকে যেন চোখে চোখে রাখি। আর রাইজা আমাকে বলেছে কোনো মেয়ের সাথে কথা না বলি। কেন? কথা বললে কি হবে? সে আমি জানি না, ও হয়তো চলে আসবে, তুমি এখন চলে যাও। যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, যা ভাবছিলাম তাই হলো। তখন সাফা বলল, না মানে রাসেলের সাথে কথা বলছিলাম। কি এমন কথা বললে? না মানে কেমন আছে? আপনি ম্যামের সাথে সবসময় থাকেন কে? অফিসের কাজ কেমন চলে? এসব বিষয়ে কথা বলছিলাম। ঠিক আছে, তোমাকে আমি যেন আর রাসেলের আশেপাশে না দেখি। ঠিক আছে ম্যাম। ওই, তোকে না বললাম কোনো মেয়ের সাথে কথা না বলতে? একসাথে অফিসে কাজ করি, তাই কিছুক্ষণ কথা বললাম। তুমি তো ভিতরে চলে গেলে, একা একা ভালো লাগছে না, তাই ভাবলাম কিছুক্ষণ কথা বলি। চলো। তারপর বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে দুজনের সামনে এসে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর কাজের মেয়ে দরজা খুলে দিল। দুজনে ভিতরে ঢুকে আমি আমার রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাটে শোয়ার সাথে সাথে ঘুম চলে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। তাই আর না শুয়ে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখি আঙ্কেল সবাই বসে টিভি দেখছে। আমি যাওয়ার পর আমায় বলল, তাহলে তোমার ঘুম ভাঙলো? বিয়ে বাড়িতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই শোয়ার সাথে সাথে কখন যে ঘুম চলে আসে বলতে পারবো না। ঠিক আছে, টেবিলে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। আর রাইজা কোথায়? রাইসা ওর রুমে আছে, বলেছে রাতে না কি খাবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি টেবিলের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো। তারপর খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ চোখে কে জানি পানি দেয়, তাই তাড়াতাড়ি শোয়া থেকে বসে গেলাম। সামনে তাকিয়ে দেখি রাইজা আজকেও বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই তুমি আমাকে প্রতিদিন সকালে চোখে পানি না দিলে ভালো লাগে না? আমি কি করব? তোমাকে কখন থেকে ডাকতেছি, তোমার ওঠার কোনো নাম নেই, তাই বাধ্য হয়ে পানি দিছি। তাই বলে গায়ে পানি দিবে? দিয়েছি, বেশ করেছি। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে হবে। তুমি অফিসের বস হয়ে এত তাড়াতাড়ি করো কেন? আমি তাড়াতাড়ি না গেলে সবাই বসে আড্ডা দিবে। এখানে তাড়াতাড়ি অফিসে যাই। তুমি রেডি হয়ে নিচে আসো, আমি গেলাম রেডি হতে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে নাস্তার টেবিলে বসলাম। কিছুক্ষণ পর রাইসা এসে টেবিলে বসে দুজনে নাস্তা করে অফিসে চলে গেলাম। আমি আমার কেবিনে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলল রাইজা নাকি আমাকে তার কেবিনে যেতে বলেছে। তাই আমি আর কোনো কথা না বলে রাইজার কেবিনের ভিতরে ঢুকে গেলাম। আমি বললাম, বলো কেন ডেকেছিলে? 12টার সময় অফিসে একটা মিটিং আছে। আমি চাই ওই মিটিং এর সব কাজ করবে। আমি জানি তুমি আমাদের অফিসে অনেক প্রজেক্ট নিয়েছিলে। আশা করি এই প্রজেক্টটা আমরা পাবো। আমি জানি তোমার মেধা অনেক ভালো, তাই আমি চাই এই মিটিং এ প্রধান তুমি থাকবে। আমি কি পারবো? আমি জানি তুমি পারবে। ঠিক আছে, আমার জন্য দোয়া করো। হুম। আমি আর কোনো কথা না বলে রাইজার কেবিন থেকে বেরিয়ে এসে আমার কেবিনে কাজ করতে লাগলাম। ওদিকে রাইজা মিটিং এর কাছে রেডি করছিল। কিছুক্ষণ পর পিয়ন চাচা এসে বলল, বাবা রাসেল মিটিং এর সবকিছু রেডি, তোমাকে যেতে বলছে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। ঠিক আছে বাবা, আমি যাই। আমি আর বসে না থেকে মিটিং রুমে চলে গেলাম। সবাইকে সালাম দিলাম। তারপর আমি শুরু করলাম। আমি সবাইকে বুঝিয়ে বলেছি। রাইজা আমার দিকে তাকিয়ে আছে। আমার কথায় সবাই অনেক খুশি হয়েছে, তাই প্রজেক্টটা আমাদেরকে দিল। তো যাই হোক, মিটিং শেষ করার পর রাইজা আমাকে বলল, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এটা আমার কাজ, আমি নিজের অফিস মনে করে করি। দোয়া করবে সামনে যেন এভাবে কাজ করে যেতে পারি। আচ্ছা চলো, লাঞ্চের টাইম হয়ে গেছে, দুজনে ক্যান্টিনে গিয়ে বসে খাবার খেয়ে আসি। ঠিক আছে চলো। এরপর দুজনে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস ছুটির পর দুজনে বাসায় চলে আসলাম। এভাবে চলতে চলতে প্রায় 2 মাস শেষ হয়ে গেল। এখন আগের চেয়ে অনেক কেয়ার করে রাইজা আমার। আমিও জানি রাইজা আমাকে ভালোবাসে। আমি তো প্রথম দিন থেকে মনে জায়গা দিয়ে দিয়েছি, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। সাবা মেয়েটা আমার সাথে কথা বলতে পারে না রাইজার ভয়ে। তো যাই হোক, সবার সাথে রাতের খাবার খেয়ে এসে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজন অফিসে চলে গেলাম। আমি ডেস্কে বসে কাজ করতে লাগলাম। রাইজার কেবিন আমার কেবিনের সামনাসামনি। হঠাৎ রাইজার কেবিনের দিকে চোখ গেল। দেখি রাইজা আমার দিকে তাকিয়ে আছে। রাইজা যখন দেখছে আমি তার দিকে তাকিয়েছি, তখন রাইজা মাথা নিচু করে ফেলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলতে পারছো না। আমি তোমার মুখ থেকে শুনতে চাই ভালোবাসার কথা। হঠাৎ আরিফ বলল, রাসেল আমাকে একটা হেল্প করে দে না, আমার সামনে দাঁড়িয়ে। কিরকম হেল্প বলো? আমি না সাফা মেয়েটাকে পছন্দ করে ফেলেছি। তোর সাথে ওর ভালো সম্পর্ক, তুই যদি বলিস সে রাজি হয়ে যাবে। প্লিজ বন্ধু, না করিস না।
আমি কিভাবে তার সাথে কথা বলবো? তোদের রাইজা ম্যাম যদি জানতে পারে আমি সাবার সাথে কথা বলছি তাহলে আমাকে আস্ত রাখবেই না। আরে ম্যাম জানতে পারবে না, তুই শুধু 30 মিনিট সময় নিবি অন্য কাজের বাহানা করে রাইসা ম্যামের থেকে। আমি এখান দিয়ে সব ব্যবস্থা করে নেব। কিন্তু রাইজা কি দিবে? আর যদিও দেয় তখন কিন্তু আমার পিছে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। আচ্ছা দেখি দেয় কিনা। না দিলেও তোকে কিন্তু ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা কোথায় কথা বলবো? একটা রেস্টুরেন্টে আমি তাকে নিয়ে যাব। আমি যাওয়ার পরে তুই আসবি, তখন ম্যাম তোকে সন্দেহ করতে পারবে না। ঠিক আছে, তা কয়টার সময় যাবি? অফিস ছুটির পর। আমি আর সাফা আগে বেরিয়ে যাব, তুই পরে আসবি। আচ্ছা ওকে, তা গিয়ে কাজ করো। তোদের ম্যাম দেখলে খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আরিফ চলে যাওয়ার পর আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। আমি একটা কথা বুঝি না, রাইজা আজকে আমাকে সকাল থেকে একবার ডাকেনি। মনে হয় কাজের চাপে আমার কথা খেয়াল নেই। তাই আমি উঠে রাইজার কেবিনে গেলাম। যা মনে করেছি তাই, এখনো কাজ করছে। আমি বললাম, কি ব্যাপার আজকে খাবে না? লাঞ্চের টাইম তো হয়ে গিয়েছে। এই ফাইলটার অল্প কিছু কাজ আছে, তুমি খেয়ে নাও, আমি কাজটা শেষ করে খেয়ে নেব। আচ্ছা তোমার হাতের কাজ শেষ হোক, তারপর দুজনে খাবো। আরে তুমি আমার জন্য বসে থেকো না, আমি জানি তোমার খিদে লাগছে। আমি জানি তোমার খিদে লাগলে তুমি সহ্য করতে পারো না, তুমি গিয়ে খেয়ে নাও। সমস্যা নাই, তুমি হাতের কাজ শেষ করো, তারপর না হয় খাবো। বুঝেছি, তুমি আমাকে ছাড়া খাবে না। চলো তাহলে, খাবার খেয়ে এসে হাতের কাজ করব। আরে হাতের কাজ শেষ করো, আমি তো বসে আছি। পরে করব, আসো তুমি, খাবার খেয়ে আসি। ঠিক আছে চলো। তারপর দুজনে মিলে ক্যান্টিনে চলে গেলাম। তারপর খাবার খেয়ে এসে আমার কেবিনে, আর রাইজা তার কেবিনে চলে গেল। আমার কেবিনে এসে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে গেল। আমার আগে আরিফ আর সাবা চলে গেল। আমি অফিসের বাইরে অপেক্ষা করতে লাগলাম রাইজার জন্য। তার কেবিনে গেলাম না, কারণ একটা নতুন প্রজেক্ট পেয়েছে। কাজ ভালো দেখলে আরো দিবে বলেছে, তাই মন দিয়ে কাজ করে। তো যাই হোক, কিছুক্ষণ পর রাইজা বেরিয়ে আসলো। তখন আমাকে বলল, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে বা আমার কেবিনে গিয়ে বসতে। না ভাবলাম তুমি কাজে বিজি আছো তাই যাইনি। শত বিজি থাকি না কেন, তুমি আমার কেবিনে সব সময় আসবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? তুমি আবার রাগ করবে না তো? রাগ করব না, তুমি বলতে পারো। তুমি আজকে একা বাসায় চলে যাও। আমার একটা বন্ধুর সাথে দেখা করতে হবে, তার সাথে মার্কেটে দেখা করতে বলছে। প্লিজ তুমি রাগ করো না। আরে এখানে রাগ করার কি আছে, তুমি যাও, কোনো সমস্যা নেই। তা কোন সময় আসবে বাসায়? বেশি সময় লাগবে না, 30 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। ঠিক আছে, তুমিও সাবধানে যাবে। রাজা গাড়িতে উঠে চলে গেল, আর আমি একটা রিক্সা নিয়ে আরিফ যে রেস্টুরেন্টের কথা বলেছে সেখানে আমি 10 মিনিটে চলে গেলাম। ভাড়া মিটে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি আরিফ আর সাফা একটা টেবিলে বসে আছে। আমিও তাদের সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আরিফ বলল, কে তোর এখন আসার সময় হলো? আরে বলিস না, তোদের রাইজা ম্যামকে অনেক কষ্টে ম্যানেজ করে আসলাম। আচ্ছা তোরা কথা বল, আমি আসতেছি। ঠিক আছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আমি কিছু বুঝি না, আরে হঠাৎ আমাকে রেস্টুরেন্টে আনলো কেন? আরিফ তোমাকে একটা কথা বলবে, বলতে পারছে না সে, কারণ তার অনেক ভয় করে। কি এমন কথা যে বলতে ভয় করে? কথাটা তুমি কিভাবে নিবে তা আমি জানি না, কিন্তু তারপরে বলতে হয়। আরিফ তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে সে যেদিন তুমি নতুন অফিসে আসো সেদিন থেকে তোমাকে ভালো লেগেছিল তার। এই ভালো লাগার মধ্যে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছে তা সে বলতেই পারে না। প্লিজ তুমি তাকে ফিরিয়ে দিও না, কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমি তো ওকে এমন ভাবে কোনো সময় দেখিনি। দেখো না, এখন থেকে দেখবে। আচ্ছা ঠিক আছে, তাকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আরিফকে পাঠিয়ে দিব। তুমি তাকে আপন করে নিও, আর আমি এখন চলে যাই। দেরি হলে তোমাদের ম্যামের অনেক বকা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে কথা হবে। আর দোয়া করি যেন তোমরা সারা জীবন একসাথে থাকো। তাই যেন হয়। আমি আর কোনো কথা না বলে বাইরে এসে আমি আরিফকে বললাম, সাফা যদি রাজি হয় কালকে যেন তাহলে ট্রিটটা পাই। বলে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এসে কলিং বেলে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। আমি দেখি রাইজা দরজা খুলে দিল, কিন্তু চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো হলুদ হয়ে আছে। তখন আমাকে বলল, কোথায় গিয়েছিলি? কেন, তোমাকে তো বলে গেলাম। আমি তোকে বিশ্বাস করে বলে যেতে দিলাম, আর তুই আমার সাথে মিথ্যা বললি কেন? কি মিথ্যা বললাম? এখন তোতলাস কেন তুই? সাফার সাথে দেখা করতে গিয়েছিলি, তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? বল, আমার সাথে মিথ্যা কেন বললি? ওকে তাহলে শুনো, এ হলো কাহিনী। সব বুঝলাম, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলে গেলে না কেন? বাবা, কতক্ষণ তুমি কতক্ষণ তুই, আমি তোমার কিছু বুঝি না। তুমি হঠাৎ রেগে যাও কেন? এখন না, কালকে বলবো, অফিসের কাজ শেষ করে তোমাকে নিয়ে এক জায়গায় যাব, তখন বলবো।
তা কি এখন কথা বলা যাবে না? সেটা কালকে ওখানে গেলে জানতে পারবে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। আমি আর কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে এসে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। বাড়িতে ফোন দিলাম, আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আবার রাফিকে ফোন দিলাম। রিং হওয়ার পরে ধরলো, কিরে কেমন আছিস শালা? ভালো আর থাকে কি করে, তুই ঢাকা গিয়ে তোর আঙ্কেলের মেয়ের সাথে ভালোই টাঙ্কি মারছো, আর আমার কথা তোর মনে পড়ে না? আরে শালা এখন অফিসে অনেক কাজ, এ কারণে ফোন দিতে পারি না। তো বল কেমন আছিস? এই তো আছি ভালো। হালার বাপ মা জোর করে বিয়ে করিয়ে দিছে, সারাদিন খালি ফেরা দেয়। ও আপনাকে তো ভুলেই গেছি। আহারে বেচারা, তো এখন কি করবি? কি আর করবো, বাপের তো এখন বসায় বসাই আর খাওয়াবে না, তাই ভাবলাম আমাদের অফিসে এখন থেকে নিয়মিত যাব। ভালো, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, পরে কথা হবে। কালকে আবার অফিসে যেতে হবে, এমনি অনেক রাত হয়ে গিয়েছে। ওকে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম দুজনে। অফিসের কাজ শেষ করে রাইজার সাথে গাড়িতে উঠে পড়লাম। তারপর ড্রাইভার একটা জায়গায় গাড়ি থামলো। দুজনে গাড়ি থেকে বেরিয়ে এসে সামনে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। আমি বললাম, জায়গাটা খুবই সুন্দর। আমার মন খারাপ থাকলে আমি এখানে আসি, ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক দুষ্টুমি করি, আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা, তুমি আমাকে কি বলবে বলেছিলে? তা কি কথা? বলবো তোমার চোখ বন্ধ করে। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর রাইজা এসে বলল চোখ খুলতে। চোখ খোলার পর যেটা দেখলাম আমি অনেক অবাক হয়ে গেলাম। তাহলে শুনুন। আমি চোখ খুলে দেখি রাইজা আমার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, রাসেল, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকে তোমার জন্য আমার মনে কেমন জানি ভালো লাগা শুরু হয়। কেন জানি তোমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমি সহ্য করতে পারি না। তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলো, কেন জানি আমার কাছ থেকে কিছু একটা হারিয়ে যাওয়ার ভয় হয়। তোমাকে আমি যেভাবে বলি তুমি সেভাবেই চলো। তোমার সাথে এরকম করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি বলতে পারবো না। তুমি কি দিবে তোমার মনে আমায় একটুখানি জায়গা? তোমাকে সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখবো, তোমাকে কোনো সময় কষ্ট পেতে দেব না। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমি তোমাকে ভালোবাসি না তুমি কি করে ভাবলে? তোমার সাথে হেসে হেসে কথা বলেছি, তোমার কথা মতো চলেছি, তাই মনে করেছো আমি তোমাকে ভালোবাসি? তুমি ভুল ভাবলে। আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। ও, আমি মনে করছি তুমি আমাকে ভালোবাসো। আমি জানতাম না তুমি অন্য কাউকে ভালোবাসো। সরি তোমাকে প্রপোজ করার জন্য। দোয়া করি তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকো। আমি দৌড়ে রাইসাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তখন আমাকে বলল, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। একবার কি জিজ্ঞেস করেছো আমার ভালোবাসার মানুষটাকে? আরে আমার ভালোবাসার মানুষটাই তো তুমি। তোমাকে যখন বাস কাউন্টারে দেখি ওখান থেকে তোমাকে আমার অনেক ভালো লাগে। যখন তোমাকে আঙ্কেলের বাসায় দেখি তখন আমি অবাক হয়ে যাই। তারপর যখন জানতে পারি তুমি আঙ্কেলের মেয়ে, তখন আমি খুশিতে আত্মহারা। তারপর তোমার সাথে চলতে চলতে আমি তোমাকে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি ভাবলে কি করে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসবো? তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আই লাভ ইউ টু রাইজা, আই লাভ ইউ সো মাচ। তাহলে আমাকে ওই সময় ওই কথা বললে কেন? আমি দেখলাম আমি অন্য কাউকে ভালোবাসার কথা বলে তুমি কি রকম করো। তুমি তো দেখি কান্না করে সব ভাসিয়ে ফেলেছো। আমাকে কষ্ট দিতে তোমার অনেক ভালো লাগে, তাই না? সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আর কোনো সময় তোমাকে কষ্ট দিব না। সারা জীবন বুকে আগলে রাখবো। আমার না কিছু একটা খেতে মন চায়। কি খেতে মন চায় আমাকে বলো, আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। আমি যেটা খেতে চাই সেটা তোমার কাছে আছে। আমার কাছে তো খাওয়ার মতো কিছু নেই। কেন, তোমার ওই ঠোঁট দুটো আছে না? ওই না না, এগুলো কিন্তু ঠিক হবে না বিয়ের পরে। আমি তোমার আজ কোনো কথা শুনবো না। এভাবে কেউ কিস করে? কেউ করে না, আমি করি। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে। আর একবার দিব নাকি? এখন আর দরকার নেই, যা দেওয়ার বিয়ের পরে দিও। আমাদের বিয়ে কবে হবে? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আগে জুটে প্রেম করবো তারপর বিয়ে। আমার তো আর তর্স হয়েছে না। তোমার বুকে সারা জীবন মাথা রেখে ঘুমাতে চাই। এখনো বড় ভাই বিয়ে করে নাই। বড় ভাই বিয়ে করার আগ পর্যন্ত আমরা চুটি প্রেম করিনি। ঠিক আছে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আসো। তারপর আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আঙ্কেল খাবার টেবিলে বসে আছে আমাদের জন্য। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাইজা নিচে এসে আমার সামনে চেয়ারে বসলো। তারপর সবাই খাবার খেতে লাগলাম। হঠাৎ আমার পায়ে কে জানি শুশুয়ে দিতে লাগলো। রাইজার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি আসছে মেয়েটি। আমি আর কোনো কথা বললাম না। খাবার খেয়ে এসে রুমে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ দেখি রাইজা আমার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তখন আমি বললাম, রাইজা তুমি আমার রুমে কেন?
আর দরজা আটকালে কেন? আজ আমি তোমার সাথে ঘুমাবো। কেউ দেখলে খারাপ ভাবে, যদি আঙ্কেল একবার দেখে তখন কি হবে ভেবে দেখেছো? কেউ দেখবে না, আব্বু ঘুমিয়ে গেছে। এখন আমাকে জড়িয়ে ধরো। এখন না, তুমি প্লিজ তোমার রুমে যাও। আর একটা কথা বললে তোমাকে খুন করে ফেলবো। তখন তুমি কাকে ভালোবাসবে? তোমাকে খুন করে আমিও আর যদি কোনো সময় মরার কথা বলো তখন আমাকে তোমার কাছে পাবে না। আর বলবো না। আমি কি আমার পাগলকে ছেড়ে কোথাও যেতে পারি? এখন তোমার রুমে যাও, সকালে অফিসে যেতে হবে। যাব, তার আগে আমার পাওনা দিয়ে দাও। মানে কিসের পাওনা? তোমার বোঝা লাগবে না, যা পাওনা আমি নিতেছি। প্রায় 5 মিনিট পর ছেড়ে দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল। এখন আগের চেয়ে অনেক বেশি ভালোবাসে রাইজা আমাকে। ঝগড়া, রাগ, অভিমান নিয়ে আমাদের ভালোবাসা ঠিক আছে। আমি এখন পর্যন্ত আমাদের বাড়ি যাইনি। মা অনেকবার বলেছে বাড়ি থেকে ঘুরে আসতে, কিন্তু আমার রাইজাকে ছেড়ে যেতেই মন চায় না। তো একদিন আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ দেখি আম্মু ফোন দিল। আমি ফোন ধরে সালাম দিয়ে বললাম, কেমন আছো আম্মু? কেমনে ভালো থাকি বল? তুই বাসা থেকে গেলি আজ 1 বছর। তোর এই আম্মুটাকে কি একবারও দেখে যেতে মনে চায় না? আম্মু যাবো, এখন অফিসে অনেক কাজ। একদিন সময় করে 4-5 দিন থেকে আসবো। তা আব্বু কেমন আছে? ভালো আছে। রাসেল, তোর একটা কথা বলতাম, তুই রাগ করবি না তো? কি কথা আম্মু? তুমি দেখছো তোমার উপর রাগ করতে? আসলে মারুফের বিয়ের কথাবার্তা চলছে। তুই যদি কিছুদিনের জন্য সময় নিয়ে আসোস। আম্মু তুমি আর ওর কথা আমার সাথে কোনোদিন বলবে না। বাবা রাসেল, যা হবার হয়ে গেছে, তা নিয়ে আর রাগ করে থাকিস না। ও তোর বড় ভাই, না হয় একটা ভুল করে ফেলেছে। ও প্রতিদিন আমার কাছে এসে জিজ্ঞেস করে তোর কথা, তুই কেমন আছিস? মা রাসেল কি আমাকে ক্ষমা করবে না? বড় ভাই হয়ে না হয় একটা ভুল করে ফেলেছি, তাই বলে কি আমাকে কি রাসেল ক্ষমা করবে না? প্লিজ রাসেল, আর রাগ করে থাকিস না। আচ্ছা, এই বিষয় নিয়ে এখন আর কথা না বলি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। চলুন ভাইয়ের সাথে আমার কি হয়েছে জেনে নেই। একদিন আমি রাস্তায় দেখি একটা ছেলে একটা মেয়ের সাথে বাজে কথা বলছে। তাই আমি দাঁড়িয়ে না থেকে ওদের ওখানে গেলাম। আমাকে মেয়েটা দেখে বলল, ভাইয়া দেখেন, এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে, আমাকে অনেক খারাপ কথা বলেছে, প্লিজ আমাকে ওর থেকে বাঁচান। কিরে ভাই, মেয়েটাকে ডিস্টার্ব করছো কেন? আমি তো এখান থেকে একা যাব না, যেতে হলে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাব। বুঝেছি তোকে, সোজাভাবে বললাম, তুই গেলে না। ওই তোরা 5টা ছেলে একটা চার দোকানে বসে আড্ডা দিচ্ছি, এদিকে আয়, আজ দেখাবো তুই কি করে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাস। তুই দেখবি আমি কি করে মেয়েটাকে নিয়ে যাই? আমি দেখতে চাই তুই কিভাবে নিয়ে যাস। ওই ওকে মেরে মেয়েটাকে নিয়ে আয়। আমি আমার পাশে তাকিয়ে দেখি একটা রড পড়ে আছে। ওইটা দিয়ে সবগুলো ছেলেকে উড়াদুরা মারতে লাগলাম। সবগুলো রডের বাড়ির ভয়ে পালিয়ে গেল। হঠাৎ কে যেন পিছন থেকে এসে আমাকে ঘুরিয়ে 2টা থাপ্পড় মেরে দিল। তাকে দেখে আমার বড় ভাই। তখন আমি বললাম, তুই আমাকে থাপ্পড় মারলি কেন? রাস্তা পরে মাস্তানি করিস, আবার বলিস মারলাম কেন? তুই আমার কথা শুনবি তো? আয়। আমি তোর কোনো কথা শুনতে চাই না, চল আমার সাথে বাসায় নিয়ে দেখবি কি করি। তখন মেয়েটা বলে উঠলো, ভাইয়া আপনি অনেক ভুল করছেন। মানে কি বলতে চাও তুমি? আমাকে ওই ছেলেগুলো ডিস্টার্ব করছিল, তখন উনি এসে ওই ছেলেগুলোর থেকে আমায় বাঁচান। ওনার কোনো দোষ নেই, আমাকে বাঁচাতে উনি ছেলেগুলোকে মারছে, আপনি ওনাকে ভুল বুঝে মারলেন। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। এরপর অনেকবার আমার কাছে মাপ চেয়েছে, আমি মাফ করিনি। তো যাই হোক, এবার বর্তমানে আসি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। এর আগে অনেকবার ডেকে গিয়েছে খাবার খেতে যাওয়ার জন্য। তারপর রুম থেকে বেরিয়েছে সবার সাথে রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। রাইজা এসে দরজা বন্ধ করে আমার পাশে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। রাইজা এখন প্রতিদিন আমার সাথে রাতে ঘুমায়, কিছু বললে রাগ দেখায়। এখানে কিছু বলে না। তারপর আমিও রাইজাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইজা নাই। রাইজা সকাল সকাল উঠে চলে যায় তার রুমে। আমি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজন অফিসে চলে আসলাম। আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। আমার পাশের কেবিনে তাকিয়ে দেখি আরিফ, সাফা মনে সুখে কথা বলছে। তখন আমি বললাম, আরে ভাই, এটা অফিস, এইসব রোমান্টিক বাহিরে গিয়ে করিস, তোমাদের ম্যাম দেখলে দুজনকে বাহির করে দিবে। তুই আর কথাটা বলার সময় পাইলি না? কি সুন্দর একটা রোমান্টিকের মধ্যে ছিলাম। এই তোমার কি লজ্জা শরম নাই? তুমি রাসেলের সামনে কি বলছো? ওকে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আর রাসেল, তোমার রাইসা ম্যামের মানে আমাদের ভাবির সাথে কেমন প্রেম চলছে? গাড়ির চাকার মতো সারাদিন আমাকে প্যারা দেয়। কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে ওই দিন আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। সারাক্ষণ খালি বলে এটা করতে পারবে না, ওইটা করা যাবে না।
এখনো বিয়ে হয়নি, তার আগে এরকম, না জানি বিয়ের পর কি হবে আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি বলে তোমাকে তার চোখের সামনে রাখে। ভালোবাসার মানুষ যদি অন্য কারোর সাথে কথা বলে তখন তার অনেক কষ্ট হয়। কেউ চাইবে না তার ভালোবাসার মানুষ কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলো। আমি জানি রাইজা আমাকে অনেক ভালোবাসে। আমি এমন কিছু করব না যাতে রাইজা কষ্ট পায়। সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখবো। আমি তাকে ঘুরে আমার সামনে এনে দেখি রাইজা, তার চোখে তাকিয়ে দেখি কান্না করে সব ভাসিয়ে ফেলেছে। তখন আমি বললাম, কি হয়েছে রাইজা, তুমি কান্না করছো কেন? তুমি যখন ওদের সাথে কথা বলছো তখন আমি তোমার পেছনে ছিলাম। সাফা আমাকে দেখেছে, তুমি তাকে হাতের ইশারা দিলাম যেন তুমি না বুঝতে পারো। আমি তোমার সব কথা শুনলাম। প্রথমে তোমার উপর অনেক রাগ হয়েছে, পরে তোমার লাস্ট কথাগুলো শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তুমি আমাকে এত ভালোবাসো। আরে কি করেছো, এটা অফিস। আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। তারপর রাইজা তার কেবিনে চলে গেল, আমি আমার কেবিনে। কাজ শেষ করে দুজনে গাড়িতে উঠে বাসায় চলে আসলাম। এভাবে যেতে যেতে আরো 10 দিন চলে গেল। একদিন রাতে খাবার খেয়ে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সামনে একজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। ওখানে কেন? এটা আর কেউ না, আমার বড় ভাই। তখন আমার সামনে এসে বলল, রাসেল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? বড় ভাই হিসেবে নয়, তোর গালে 2টা থাপ্পড় মারলাম, তাই বলে তুই আমার সাথে রাগ করে কথা বলবি না? আমি তো কারোর উপর রাগ করিনি, তাহলে ক্ষমা কেন করব? তুই আমার সাথে আজ 1 বছর 6 মাস কথা বলিস নাই। প্লিজ ভাই, আমার তোর পায়ে ধরি। এ তুই কি করিস? বড় ভাই ছোট ভাই পা ধরতে লজ্জা করে না? বড় ভাই সবসময় ছোট ভাইকে স্নেহ করে। আমি তোকে ওই দিনই আম্মুর কথা শুনে মাফ করে দিয়েছি। তাহলে রেডি হয়ে নে, সামনের শুক্রবার আমার বিয়ে। আমার বিয়ের সব কাজ তোকে করতে হবে। রাইসা রেডি হচ্ছে, তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। যাক, তাহলে তোর বিয়ে হয়ে গেলে আমার লাইন ক্লিয়ার। তুই যে, আমি 10 মিনিট আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে জামা কাপড় গায়ে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে নাস্তা টেবিলে গিয়ে বসলাম। আঙ্কেল, আপনি আমাদের সাথে চলুন। না বাবা, আমি এখন যাব না। আমি বিয়ের দিন যাব। তোমরা রাইসাকে নিয়ে যাও। আঙ্কেল, আমি আর রাইসা চলে গেলে অফিস দেখাশোনা করবে কে? ওটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, ও সব কিছু দেখে রাখবে। আরো কিছু কথা বলার পর আমি সেদিকে তাকে দেখি রাইসা নিচে নামছে। তাকে দেখে আমার একটু ভালো লাগলো না। আজ প্রেম করে নাই, তাই মেয়ের সৌন্দর্য নিয়ে কিছু নিচে এসে আমার পাশের চেয়ারে বসলো। ভাইয়া, আমাদের কয়দিন থাকা লাগবে? বিয়ের এখনো 5 দিন বাকি, তোমাদের তো 7 থেকে 8 দিন থাকা লাগবে। এতদিন? তাহলে অফিসের কি হবে? ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ম্যানেজারকে সব বলে দিয়েছি। তাহলে তো ভালোই। তারপর নাস্তা করে বাসা থেকে বেরিয়ে এসে আমাদের গাড়িতে উঠলাম। আমাদের নিজস্ব 2টা গাড়ি আছে, একটা আব্বু আম্মুর জন্য আর একটা ভাইয়া নিজে চালিয়ে অফিসে যায়। তো যাই হোক, আমি আর রাইজা গাড়ির পিছনের সিটে বসলাম। গাড়ি চলতে লাগলো। রাইজা আমার হাত ধরে আছে। আমি গাড়ির সামনে আয়নার দিকে তাকিয়ে দেখি ভাইয়া মুচকি মুচকি আসছে। আমি কিছুই বুঝলাম না। তো যাই হোক, 5 ঘন্টা পর আমাদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে দরজায় কলিং বেলে চাপ দিলাম। আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আম্মু, কান্না করছো কেন? এতদিন পর আমাদের কথা মনে পড়লো? তোকে ছাড়া এতদিন কিভাবে আমি ছিলাম তুই বলতে পারবি? কেমনে পারলি আমাদের ছেড়ে থাকতে? তোর ভাই না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে বাড়ি আসবি না? আম্মু, ওসব কথা বাদ দাও। এখন অনেক দূর থেকে জার্নি করে আসলাম, ভিতরে যেতে দাও। আয়। আর রাইসা মামনি, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আগে ভালো ছিলাম না, এখন তোমাদের দেখে অনেক ভালো আছি। আর একটা কথা, আমাকে আন্টি বলে ডাকবি না, এখন থেকে আম্মু বলে ডাকবি। ঠিক আছে, আম্মু বলে ডাকবো। সবাই ভিতরে আসো। তারপর ভিতরে গিয়ে আমি আমার রুমে চলে এলাম। রুমটা আগের মতোই। ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে এসে নিচে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি রাইজা আমার বুকের উপর শুয়ে আছে। সাগরিকা আমাকে ছাড়া থাকতে পারে না। কপালে একটা চুমু দিলাম। হঠাৎ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার মানে রাইজা জেগে আছে। তুমি এতক্ষণ জেগেছিলে? রুমে একা একা ভালো লাগে না, তাই তোমার রুমে আসলাম। এসে দেখি তুমি কি সুন্দর করে ঘুমিয়ে আছো, তাই আর জাগালাম না তোমাকে। তাই আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আচ্ছা, এখন ওঠো, কেউ আসলে দেখে ফেলবে। আরো কিছুক্ষণ থাক না, আমার অনেক ভালো লাগছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে। এখন না, পরে সময় পাবে জড়িয়ে ধরার।
এখন একটু ফ্রেশ হতে হবে। তার আগে আমার পাওনা দিয়ে দাও। আচ্ছা কাছে আসো। আমি কি চুমু দিতে বসছি? আমার এখানে লাগবে। না আমি পারবো না। তোমাকে পারতে হবে না, যা করার আমিই করতেছি। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু অফিস থেকে চলে এসেছে। আব্বু কেমন আছো? এই তো আমিও ভালো আছি। তাই এতদিন পর আমাদের কথা মনে পড়লো? কি করবো আব্বু, অফিসে অনেক কাজ। আমি জানি অফিসে কাজ ছিল না কি ছিল, বড় ভাই না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে বাড়ি আসবি না? তুমি কি এখন ওই কথাই বলবে? কোথায় এতদিন পর আসলাম, একটু গল্প করবো না? তুমি আসো অতীত নিয়ে। ওকে ঠিক আছে, আর বলবো না। আব্বুর সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল। তারপর সবার সাথে রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে গান শুনছিলাম। হঠাৎ রাইজা রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে খাটে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি কোনো কথা বললাম না। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে এখন আর একা ঘুমাতে পারে না। তার কপালে একটা চুমু দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ গায়ে হলুদ। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এসে দেখি অনেক মেহমান চলে এসেছে। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ যেতেই আমার ভয় শুরু হয়ে গেল। কারণ এ আর কেউ না, আমার মামাতো বোন নদী। আমাকে সে অনেকবার ভালোবাসার কথা বলেছে, আমি প্রতিবার না করে দিয়েছি। কিন্তু তার একটা অভ্যাস আছে, যখন তখন জোরে ধরে আমাকে। না, ওর ধারে কাছে যাওয়া যাবে না। আমি আবার আমার রুমে চলে এলাম। এসে যেই না রুমের দরজা বন্ধ করব, তখন আগে নদী আমার রুমে ঢুকে গেল। তখন আমি বললাম, কি ব্যাপার নদী, তুমি আমার রুমে আসলে কেন? সে কখন তোমাদের বাসা আসলাম, সবার সাথে কথা হয়েছে, কিন্তু তোমার সাথে এখনো হয় নাই, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে আসি। দেখা হয়েছে, এবার তুমি আসতে পারো। না, আমি কোথাও যাব না, আমি এখন তোমার সাথে বসে গল্প করব। আমার এখন গল্প করার সময় নেই, বাইরে অনেক কাজ আছে। যদি তোমার কাজ থাকতো তাহলে আমাকে রেখে রুমে আসতে না। কে বলেছে আমি তোমাকে দেখে রুমে আসছি? আমি দেখেছি তুমি আমাকে দেখে তাড়াতাড়ি রুমে চলে আসলে, তাই আমিও তোমার পিছনে তাড়াতাড়ি এসে তোমার সাথে ঢুকে গেলাম। আমি মোটেও তোমাকে দেখে রুমে আসিনি। আমার মোবাইলটা রুমে রেখে গিয়েছিলাম, তাই মোবাইল নিতে রুমে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো বাদ দাও। বাইরে এলে আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবে। আমি পারবো না, তুই গিয়ে নিয়ে আয়। আমার এখন হাতে কাজ আছে। ওকে ঠিক আছে, লাগবো না। একটা কথা বলে যা, তোর কি রং পছন্দ? আমার নীল কালার বেশি পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আমি আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে এসে বাইরে গেলাম। মার্কেটে গিয়ে হলুদের কিছু যাবতীয় জিনিস কিনে বাসায় চলে আসলাম। জিনিসগুলো আমার খাটে রেখে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রাইজা রুমে আমার খাটে বসে আমার মোবাইল টিপছে। তখন আমি বললাম, তুমি কখন এলে রুমে? অল্প কিছুক্ষণ হবে, তোমাকে সকাল থেকে দেখি নাই, তাই আম্মু আমার মা থেকে বলছি তোমার কথা। আম্মু বলল তুমি নাকি রুমে আছো, তাই তোমার রুমে চলে আসলাম। ও, তা সকালে কিছু খেয়েছো? খেয়েছি। রাসেল, আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার থেকে আজকে কেমন জানি লাগছে। আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ থেকে রাইসা চলে গেল। আর রাফি নাকি আসতে পারবে না, ওর স্ত্রী প্রেগনেন্ট। সাফা আসতে পারবে না, তার নাকি আম্মু অসুস্থ। আর আরিফ বলছে বিয়ের দিন আসবে। তো যাই হোক, দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমি একটা হলুদ পাঞ্জাবি পরেছি, যেটা রাইসা আমাকে দিয়েছে। আর রাইসা একটা হলুদ শাড়ি পরেছে। রাইসাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি চুরি করে রাইসা কটা ছবি তুলে নিলাম। আমি আর রাইসা উঠলাম স্টেজে। নদীর দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে রাইজা আর আমি ভাইকে হলুদ লাগিয়ে দুজনে গিয়ে একটা কোনায় চেয়ারে বসলাম। তারপর নাচ গান শুরু হলো। সবকিছু শেষ করে আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানা শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো দরজাতে বন্ধ করি নাই, তাই উঠে দরজা বন্ধ করতে গেলাম। যেই না বন্ধ করবো, অমনি ভিতরে রাইজা ঢুকে গেল। রাইজা, তুমি এত রাতে কেন আসলে? বাড়িতে অনেক মেহমান, কেউ দেখলে কি বলবে? আমি এত কিছু শুনতে চাই না, আমার একা একা ঘুম আসে না। আমি তোমার সাথে ঘুমাবো। সকালে সবাই ওঠার আগেই চলে যাব। ঠিক আছে, সকালে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। আমার পাওনা দিয়ে দাও, আজকে সকাল থেকে একটা উপায় নেই। না, আমি পারবো না। আচ্ছা, তুমি এত রোমান্টিক কেন? তোকে পারতে হবে না। আর কি বললে, আমি এত রোমান্টিক কেন? আমার না তোমার ঠোঁট দুটো দেখলে আর নিজেকে ধরে রাখতে পারি না। তোমার ঠোঁট দুটো চকলেটের মতো, খালি চুষতে মনে কয়। ও মা, তাই নাকি? তাহলে তো একবার তোমার ঠোঁটের স্বাদ নিতেই হবে। তোমারটা কেমন চুষে দেখতে হবে। আমি কি তোমাকে ধরে রাখছি? তোমার জিনিস তুমি যে কোনো টাইমে স্বাদ গ্রহণ করতে পারো। আমি আর কোনো কথা না বলে রাইজা ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। রাইজা আমার চুল খামছে ধরে আছে। আমি নিজেকে অনেক কন্ট্রোল করে তারপর রাইজাকে ছেড়ে দিলাম। দুজনে জনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাইজা নাই। পাগলিটা সকাল সকাল চলে গিয়েছে।
গাড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। তাই আর আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। বিয়ে বাড়ি থেকে এসে আমার রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। হঠাৎ দেখি নদী আমার রুমে ঢুকে দরজা আটকে দিল। আমি বললাম, কি ব্যাপার নদী, তুমি আমার রুমে ঢুকে দরজা বন্ধ করলে কেন? তোমার সাথে রাইসার কি সম্পর্ক? তো তোমাকে বলবো কেন? আমি জানতে চাই তুমি এই রাইসার সাথে এত হেসে হেসে কথা বলো কেন? ওকে, তাহলে শুনো, আমি রাইজাকে ভালোবাসি আর রাইজা আমাকে ভালোবাসে। এবার তুমি আসতে পারো। তুমি আমার না হলে আমি তোমাকে কাউকে হতে দেব না। কি করতে চাও তুমি? আমি এখন যেটা করব তা তুমি কল্পনাও করতে পারবে না। দেখি তুমি কি করতে পারো। ওকে, দেখো আমি কি করতে পারি। কথাগুলো বলে নদী গায়ের জামা কাপড় ছেড়ে ফেলে, তারপর জোরে জোরে চিৎকার করতে থাকে। আমি তার এসব দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার চিৎকার শুনে বাড়ির সব লোক আমার রুমের দরজার সামনে ধাক্কাতে থাকে। নদী দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আমি তাকে দেখি আব্বু, আম্মু, রাইজা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন আম্মু বলল, কি রে নদী, তোর কি হয়েছে? আর তোর জামাই কাপড় ছিঁড়া কেন? আমি রাসেলের কাছে আসলাম। বিয়ে বাড়িতে আমার যে ছবিগুলো তুলছে সেগুলো নিতে আসছিলাম, কিন্তু রাসেল আমাকে একা রুমে পেয়ে আমার সাথে জোর করে। আম্মু তুমি কি বিশ্বাস করো? ও সব কিছু মিথ্যা বলছে। কোন মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে না, আর তুই বলছিস ও মিথ্যা বলছে? তোকে আমি কত ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এমনটা করবি আমি কল্পনাও করিনি। আজকে বিয়ের দিনে তুই এমনটা করতে পারলি? তোকে শাসনের উপর রাখছিলাম যাতে কোনো কিছু করতে ভয় পাস, কিন্তু তুই যেটা করলি এটা আমার ভাবতেই অবাক লাগে। আমার ছেলে হয়ে এরকম করলি। তখন আমি রাইজার হাত ধরে বললাম, রাজা তুমি আমাকে বিশ্বাস করো, তুমি বলো আমি কি এরকম কাজ করতে পারি? তুমি একটু আব্বু আম্মুকে বুঝিয়ে বলো। তারপর রাইজা এমন কিছু করবে আমি কল্পনা করতে পারিনি। যাকে বিশ্বাস করে ভালোবাসলাম সে আমার সাথে এরকম করতে পারলো। তোকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুই যে এমনটা করবি আমার জানা ছিল না। তুই একটা মেয়েকে, ছিছি, আমার ভাবতেই অবাক লাগে। তোর মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছি। আরে তোর যদি এতই ভোগ করার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতি, তোকে আমি আমার শরীর উজাড় করে দিতাম। রাজা লাস্ট পর্যন্ত তুমি আমাকে অবিশ্বাস করলে। আমি মনে করছি সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু তুমিও তাদের মতো আমাকে। থাক, আমি যতই তোমাদের সত্যি বলবো কেউ আমার কথা বিশ্বাস করবে না। তুই আর 1 মিনিট ওই বাসায় থাকতে পারবি না। তুই এ বাসা থেকে বেরিয়ে যা। এখন থেকে আমি মনে করব আমার একটা ছেলে। আমি বাসা থেকে বেরিয়ে গেলে তোমরা খুশি হবে? চলে গেলে আমি খুশি হব। তোর মতো জানোয়ারের এই বাড়িতে জায়গা নেই। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। আর যাবার আগে একটা কথা বলি, আমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে ঘর ছাড়া করেছে তাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। তোমরা হয়তো জানো না, তোমাদের ছেড়ে 1 বছর 6 মাস থাকতে অনেক কষ্ট হয়েছে আমার। এখন আবারও জানোয়ার উপাধি নিয়ে বের হয়ে গেলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ হবেই। সেদিন অনেক আফসোস করবে, কিন্তু তোমাদের ছেলেকে আর 1000 চেষ্টা করে খুঁজে পাবে না। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। রাসেল তুই যাস না, তোকে ছাড়া তোর মা থাকতে পারবে না। না আম্মু, তোমরা একটা মেয়ের কথা আমাকে অবিশ্বাস করেছো। একটা জানোয়ারকে ঘরে রাখা ঠিক হবে না। তোমরা শরীরের যত্ন নিও, চলি। আমার কি অপরাধ ছিল? কেন তুমি আমার সাথে এরকম করলে? তোমাকে আমি অনেক ভালোবাসি, সে তুমি আমাকে এমন কিছু দেখালে। আরে তোকে ভালো না বেসে যদি একটা রাস্তার ছেলেকে ভালোবাসতাম, সে ভালোবাসার মূল্য দিত। তুই আর কোনোদিনও আমার চোখের সামনে আসবি না। আমার সামনে আসলে তুই আমার মরা মুখ দেখবি। না, আমি আর এই বাড়িতে থাকবোই না। তুই আম্মুকে দেখে রাখিস। আম্মু আর তোর সাথে মোবাইলে কথা হবে। আমি এখন চলে যাই। তুই এখন কোথায় যাবি বাবা? আমি জানি তুই এ কাজ করবি না, কিন্তু রাগের মাথায় তোকে থাপ্পড় মেরে দিলাম। প্লিজ বাবা, তুই যাস না আমাকে ছেড়ে। না আম্মু, আমি তোমার থাপ্পড়ে কোনো কষ্ট পাইনি। কষ্ট পেয়েছে আব্বু আমাকে জানোয়ার উপাধি দিল। তোমার শরীরের যত্ন নিও। পিছন থেকে আব্বু আর ভাইয়া অনেক ডেকেছে। আমি বাসার বাইরে হাঁটতে লাগলাম। মোবাইল হাতে কয়টা বাজে দেখতে অবাক হয়ে গেলাম, কারণ আমি যখন মোবাইল টিপতে লাগলাম তখন আঙুলের টাচ খেয়ে কখন যে ভিডিও চালু হয়েছে আমি বলতে পারবো না, কারণ নদীর সাথে কথা বলতে বলতে আর মোবাইলটা আয়নার সামনে রাখা ছিল। তারপর ভিডিওটা করে দেখি নদী নিজের ইচ্ছে সব করছে। আমি দাঁড়িয়ে না থেকে রাস্তার একপাশে বসে ভিডিওটা যখন নদী আমার রুমে ঢুকে, ওখান থেকে সবাই যে সময় আমার রুমে ঢুকে এখন পর্যন্ত কাট করে নিলাম। সবাই রুমে ঢুকার পর কি হলো সবাই তা তো জানেনি। তারপর ভিডিওটা রাইসার মোবাইলে পাঠিয়ে দিলাম আর একটা SMS দিলাম। 4 বছর পর আজ আমি একজন বিজনেসম্যান, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। চলুন ঘুরে আসি বাড়ি থেকে বেরিয়ে আসা থেকে আজ পর্যন্ত কি হয়েছিল।
আমি রাইজাকে এসএমএস দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দেয়। ধাক্কাকে আমি রাস্তার একপাশে পড়ে গেলাম। ঝাপসা চোখে দেখলাম একজন লোক আমার কাছে দৌড়ে আসে। লোকটির কাছাকাছি আসতেই আমার কিছু মনে পড়ে না। চোখ খুলে দেখি বাবার বয়সী একজন লোক আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে তিনি আমাকে বলল, এখন কেমন লাগছে বাবা? মোটামুটি ভালো, তবে মাথাটা ব্যথা করছে। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তা তোমার বাসা কোথায়? তোমার নাম কি? আমার নাম রাসেল, আমার বাড়ি লক্ষ্মীপুর। তা তুমি এত রাতে রাস্তায় কি করো? আমি তোমাকে অনেকবার হরেন দিছি, কিন্তু তুমি রাস্তা থেকে সরছো না। আমি গাড়ি থেকে নেমে তোমার কাছে যেতে যেতে একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা মেরে চলে গেল। তারপর তোমার কাছে দৌড়ে গিয়ে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফেলছো। তারপর তোমাকে আমার গাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। আজ তোমার 3 দিন পর জ্ঞান ফিরলো। আমি অন্যমনস্ক ছিলাম, একটা ভুল বোঝাবুঝির কারণে আমাকে ঘর থেকে বের করে দিল। তা কি কারণ আমি কি জানতে পারি? তাহলে শুনুন। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের কাছ থেকে জেনে আসি তোমাকে কখন বাসায় নেওয়া যাবে। ঠিক আছে। উনি চলে গেলেন ডাক্তারের কাছে, আমি আবার ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 4 দিন চলে গেল। আজকে আমাকে ওনার বাসায় নিয়ে এলো। এই 4 দিন লোকটি আমাকে একা রেখে কোথাও যায়নি। বাসায় আসার পর আমাকে একটা রুমে নিয়ে গেল। তারপর লোকটা বলল, এখন তুমি রেস্ট নাও, তোমার যা কিছু লাগবে বুয়া এসে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে। আর আপনার বাসায় কেউ নেই? আমাকে আপনি করে নয়, আঙ্কেল বলে ডাকবে। এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার ওয়াইফ আমার একটা ছেলে জন্ম দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। তারপর আমার ছেলে যখন 5 বছর, তখন তার একটা রোগ ধরা পড়ে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। সেও আমাকে ছেড়ে চলে যায়। তারপর নিজের ব্যবসা নিয়ে পড়ে আসি। দ্বিতীয় আর কোনো বিয়ে করি নাই। ও সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। ওকে, সমস্যা নেই, তুমি রেস্ট নাও। আমি বুয়াকে বলে দিব যে তোমার ঔষধ যাবতীয় যা লাগে সবকিছু দিয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল আর কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি আঙ্কেল বাসার সামনে দাঁড়িয়ে আছে। এখন কেমন লাগছে? জি আঙ্কেল, অনেকটাই ভালো। ঠিক আছে, তাহলে এসো, তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই। তারপর আঙ্কেল আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ফিরে আসার পর আঙ্কেল আবার আমার বিছানায় শুয়ে দিল আমাকে। তারপর হালকা নাস্তা করে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে 15 দিন চলে গেল। আমি এখন সুস্থ। একদিন রাতে খাবার টেবিলে আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি আর ঘরে বসে কি করব? এখন তো আমি সুস্থ, তাই বলছিলাম কি আপনার অফিসে কাল থেকে জয়েন করতে চাই। আরে কিছুদিন রেস্ট নাও, তারপর তোমাকে অফিসে বসিয়ে দিয়ে আমি রেস্ট নিব। ঠিক আছে আঙ্কেল। রাতে খাবার খেয়ে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমার পরিবার আমাকে বিশ্বাস করে নাই। যিনি আমাকে চিনে না জানে না, সে আমাকে বিশ্বাস করে বাসায় থাকতে দিলেন। এখন আবার তার অফিসের দায়িত্ব আমার হাতে তুলে দিবে। আব্বু, তুমি আমাকে একটা মেয়ের কথা অবিশ্বাস করলে, একটি বারও আমার কথা বিশ্বাস করলে না। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 5 দিন চলে গেল। আজকে থেকে আঙ্কেল এর অফিসে দেখাশোনা করব আমি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। তারপর সবার সাথে পরিচয় করে দিল। আঙ্কেলের সাথে তার কেবিনে গেলাম। আমি একটা চেয়ার টেনে বসলাম। তখন আঙ্কেল কাকে জানি ফোন দিল। কিছুক্ষণ পর একটা লোক অনুমতি নিয়ে কেবিনে ঢুকলো। আঙ্কেল বলল, বসুন, এই হচ্ছে রাসেল, আজ থেকে এই অফিসের বস। আপনি রাসেলকে অফিসের সবকিছু বুঝিয়ে দিবেন। আমি এখন থেকে রেস্ট নিব। বস তো আর কম হলো না। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্যারকে সব বুঝিয়ে দিব। রাসেল, তোমাকে ম্যানেজার সবকিছু বুঝিয়ে দিবে। তুমি তোমার মেধাবী অফিসটাকে উপরে নিয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবার মন জয় করতে পারি। আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করে যাব। ওকে, তাহলে তুমি অফিসের সবকিছু বুঝিয়ে নাও, আমি বাসায় চলে যাই। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেল। তারপর ম্যানেজার আমাকে অফিসে সবকিছু বুঝিয়ে দিল। দেখতে দেখতে 3 বছর চলে গেল। অফিসে বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? জি স্যার, আমি আপনাদের বাসার দারোয়ান খালিক বলছি। কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তোমার আঙ্কেল হঠাৎ স্ট্রোক করেছে, আমি এই হাসপাতালে নিয়ে আসছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। ফোন কেটে অফিস থেকে বের হয়ে এসে গাড়ি নিয়ে দারোয়ান চাচা যে হাসপাতালে কথা বলেছে সেখানে চলে গেলাম। ভিতরে গিয়ে চাচাকে ফোন দিলাম। চাচা এসে আমাকে আঙ্কেলের কেবিনে নিয়ে গেল। আঙ্কেলের ভিতরে অপারেশন চলছে। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার আঙ্কেলের কি অবস্থা? তারপর ডাক্তার যেটা বললো আমি শুনে নিচে বসে গেলাম। দেখুন, আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু ওনাকে বাঁচাতে পারলাম না।
আমি কোনো কথা বলছি না, শুধু কান্না করে যাচ্ছি। চাচা আমাকে সান্ত্বনা দিতে লাগলো, আর আঙ্কেলের লাশ নিয়ে দাফন সম্পন্ন করে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 1 বছর চলে গেল। এখন আমি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আঙ্কেল মারা যাওয়ার আগে ওনার বাড়ি, গাড়ি, ব্যাংক সবকিছু আমার নামে করে দিয়ে গিয়েছিল। এখন আমি ঢাকা যাওয়ার পথে, আপনাদের একটা কথা বলা হয়নি, আঙ্কেলের বাসা ছিল ফরিদপুর। ওই দিন আঙ্কেল একটা কাজের জন্য লক্ষ্মীপুর আসে। কাজ শেষ করে বাসায় যেতে আমার সাথে দুর্ঘটনা ঘটে। তারপর কি হলো আপনারা তো জানেন, ঢাকায় একটা প্রজেক্টের জন্য যাওয়া। আমি চাইছিলাম ম্যানেজার আঙ্কেল পাঠিয়ে দিবে, কিন্তু তারা বলেছেন আমাকে যাওয়া লাগবে। তো আর কি করার, প্রায় 5 ঘন্টা পর ঢাকায় এসে একটা হোটেল উঠলাম। আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে। তারপর বিকালে ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। খাবার খেয়ে প্রজেক্টের কাগজপত্র ঠিক করে নিলাম। কাজ করতে করতে রাত 10টা বেজে গেল। তারপর রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। এখনো রাইজার কথা মনে পড়ে, অনেক ভালোবাসি, তাই ভুলতে পারিনি এখনো। কিন্তু তার একটা কথা অনেক কষ্ট লেগেছে আমার। তার সামনে গেলে নাকি তার মরামুখ দেখবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে আব্দুল হামিদ কোম্পানি লিমিটেডের অফিসে চলে গেলাম। ভিতরে গিয়ে ওয়েটিং রুমে বসে রইলাম। অনেক বড় বড় বিজনেসম্যান আছে এই প্রজেক্টের জন্য। হঠাৎ একটা মেয়েকে দেখে আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি তার চেহারায় অবস্থা কেন? তারপর আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই মেয়েটা এখানে কেন? আর বলেন স্যার, ওই মেয়েটা এখানে চাকরি করে। ওদের একটা অফিস ছিল, কিন্তু তাদের অফিসের ম্যানেজার তাদের সবকিছু লিখে হাতিয়ে নেয়। তারপর মেয়েটা এখানে চাকরি করে আজ 1 বছর। আমি আর কোনো কথা না বলে মিটিং রুমে চলে গেলাম। আমার প্রেজেন্টিং ভালো ছিল, তাই আমাকে প্রজেক্টটা দিয়ে দিল। তারপর মিটিং শেষ করে বাইরে আসতেই একটা মেয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তার দিকে তাকিয়ে দেখি আর কেউ নয়, এ হচ্ছে রাইজা। কি ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানতাম না নদী তোমার সাথে এরকম করবে। জানলে তোমাকে আমি কখনো ভুল বুঝে অপমান করতাম না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপনি আমাকে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। প্লিজ তুমি আমার সাথে না চেনার ভান করো না। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। তোমার দেওয়া ভিডিও দেখে নিজেকে আমি ধরে রাখতে পারলাম না। আমি বাড়ি থেকে বেরিয়ে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। তারপর প্রায় 1 বছরের মতন তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাইনি। আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তোমাকে আমি খুঁজে পাবো। আল্লাহর কাছে অনেক বলেছি তোমাকে আমার কাছে ফিরিয়ে দিতে। আল্লাহ আজ 4 বছর পর আমার ডাকে সাড়া দিছে। আমি তোমাকে আর হারাতে চাই না। আমাকে মাফ করে দাও রাসেল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তবু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি মনে করছি সবাই আমাকে অবিশ্বাস করলে তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তুমি সবার সামনে আমাকে থাপ্পড় দিলে। আবার কি বলছো? আমার থেকে রাস্তা ছিল অনেক ভালো ছিল। আমার মতো জানোয়ারকে ভালো না বেসে রাস্তার কুকুরকে পুষলে অনেক ভালো হতো। সে সবসময় তোমার পাশে থাকতো। তাহলে এখন কেন জানোয়ারের কাছে আসলে? আমি মনে করছি একটা মেয়ে তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যা বলতে পারে না, তাই কথা বিশ্বাস করে তোমাকে এতগুলো কথা বলছি। আমি জানতাম না এইসব নদীর সাজানো নাটক ছিল। পরে যখন ভিডিও দেখি, তারপর নদীর কাছে যাই, তখন আর কথা বলতে হবে না, ব্যাস তার কথা বাদে দিলাম। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, সে তুমি আমার সাথে কি করলে? আরে তোমার মনে কোনো ভালোবাসাই ছিল না? যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আরেকটা মেয়ের কথায় তুমি আমাকে অবিশ্বাস করতেই না। আরে তুমি কি করে ভাবলে তোমাকে ভালোবেসে আমি অন্য কোনো একটা মেয়ের সাথে এরকম করব? তুমি তো আমার সাথে অনেক কিছু করতে চাইছো, কিন্তু আমি তো তোমাকে বললাম যা হবে বিয়ের পর। আর সেই তুমি কিভাবে বিশ্বাস করলে একটা মেয়ের কথা? ওকে, ভালো থেকো। আর তুমি বলছো তোমার সামনে গেলে তোমার মরামুখ দেখবো। আমি তোমার সামনে যাই নাই, তুমি ইচ্ছা করে এলে। হোটেলে এসে ম্যানেজারকে ফোন দিয়ে বললাম আমি 1 মাস অফিসে আসতে পারবো না, আমি আবার রাইজাদের অফিস তাদের ফিরিয়ে দিব। আমার ম্যানেজার আঙ্কেল অনেক ভালো, নিজের অফিস মনে করে কাজ করবে। ওকে বাই। ওকে, তাই হোক। আমি ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। এবার চলুন 4 বছর আগে সত্য এক ঘটনা বলি। একদিন আমি বাইরে থেকে বাসায় এসে রুমের দিকে যেতে হঠাৎ আম্মু রুম থেকে কিছু কথা আমার কানে আসে, তাই আমি শোনার জন্য রুমের কাছে গেলাম। তখন আমি যেটা শুনলাম আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। তাহলে চলুন কি কথা হলো। আম্মু, রাসেলকে কিভাবে ওই মেয়েটার থেকে সরানো যায়? কিছু তো একটা বুদ্ধি বাহির কর, আমার মাথায় কিছু আসছে না। আম্মু, আমার মাথায় একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল। রাসেলকে সাহায্য করতে পারবে নদী। তুমি নদীকে আমার বিয়েতে দাওয়াত দিয়ে নিয়ে আসো, তারপর কি করা লাগে আমি করব। তুই ঠিক বলেছিস। আমার কত ইচ্ছে ছিল নদীকে আমার ঘরের বউ করে আনবো, কিন্তু রাসেল
তোর আঙ্কেলের মেয়ের প্রেমে হাবিডুবু খাচ্ছি। আমি বেঁচে থাকতে কোনো দিনও হতে দিব না। ওকে, তাহলে এ কথাই রইলো। আমি এখন যাই, রাসেল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, যা তাহলে। আমি আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে এলাম। আমি আম্মুকে এত ভালোবাসতাম, আর আম্মু আমাকে রাইজার কাছ থেকে সরানোর জন্য কি করতে লাগলো। ভাইয়াকে আমি বিশ্বাস করে মাফ করে দিছি, কিন্তু সে, আমি আসার টাইমে বলেছিলাম তাদের সাথে ফোনে কথা হবে, কিন্তু আমি জানি বাসা থেকে বেরিয়ে এসে কারোর সাথে যোগাযোগ করব না। তো যাই হোক, তারপর কি হলো আপনারা তো জানেনই। পিছনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। বিকালে একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম। একটা পার্কে গিয়ে বসলাম। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ পড়লো। দেখতে অনেক সুন্দর, বেলুন নিয়ে খেলা করছে। আমি তার কাছে গেলাম, তখনই বললাম, তোমার নাম কি মামুনি? আমার নাম মিম। এখনো ঠিকভাবে কথা বলতে পারে না। তুমি কার সাথে এখানে এলে? আমার আপু আম্মুর সাথে। তোমার আব্বু আম্মু কোথায়? আমার জন্য চকলেট আনতে গেছে। মামুনি, এটা নাও তোমার চকলেট। আমি পিছন ফিরে দেখি আর কেউ নয়, এ হলো আমার ভাই আর ভাবি। তখন ভাই আমাকে দেখে জোরে ধরলো, তার মানে মিম আমার ভাতিজি। তারপর ভাই আমাকে বলতে লাগলো, রাসেল তুই আমাকে মাফ করে দে, আমি না বলতে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। হে, তুমি বলছিস তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বড় ভাই, এ তোর ভাবি। তোর জন্য আম্মু প্রতিদিন রাতে কান্না করে। আম্মু তার ভুল বুঝতে পেরেছে। প্লিজ ভাই, আমার বাড়িতে চলে আয়। আব্বু যখন সত্যটা জেনেছে তখন তিনি অনেক অসুস্থ হয়ে পড়ে। তোর জন্য এখনো সবাই অপেক্ষা করে আছে। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। না, আমি ওই বাড়িতে যাব না। যে বাড়ি থেকে আমাকে জানার উপহার দিয়ে বের করে দিয়ে গেল, ওই বাড়িতে আমি কোনোদিনও যাব না। ভালো থাকো। তার কিছুক্ষণ পর মোবাইল টিপে ম্যানেজারের সাথে কথা বলে রাতের খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে দরজা খুলে দেখি তাদের দেখলাম। আমি অনেক অবাক হয়ে গেলাম, তারা এখানে এলো কিভাবে? ঠিকই ধরেছেন, এরা আর কেউ নয়, এরা হচ্ছে আমার বাবা মা, ভাই আর ভাবি রাইজা। আম্মু হঠাৎ করে এমন কিছু করতে যাবে আমি কল্পনা করতে পারিনি। আম্মু আমাকে দেখে পা জড়িয়ে ধরতে গেল। আমি আম্মুকে আটকে দিলাম। তখন আম্মু বলল, আমাকে বাধা দিস না রাসেল, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি বুঝতে পারি নাই এমনটা হয়ে যাবে। আমি মনে করেছি রাইসার চোখ তোকে খারাপ বানিয়ে নদীর সাথে বিয়ে দিব, তাই নদীকে এমনটা করতে বললাম। আমি তোদের ভালোবাসার কাছে হেরে গেছি। প্লিজ রাসেল, তুই আমাকে মাফ করে দে। বাবা রাসেল, তোর বাবাকে মাফ করে দে। আমি না বুঝে তোকে অনেক খারাপ কথা বলেছি। আমি জানতাম না তোর মা আর ভাই তোর সাথে এরকম করেছে। প্লিজ রাসেল, আমি তোর পায়ে। বাবা তুমি কি করছো? তোমাদের পায়ে নিচে সন্তানের ভেস। তোমার উপর অনেক রাগ ছিল, কিন্তু এখন আর নেই। কেন বাবা এভাবে দেখলে তোমার মতো করতো? বাবা রাসেল, তোর এই অপরাধী আম্মুকে কি ক্ষমা করা যায় না? সবাই ক্ষমা পেয়েছে, তোর এই ভাইকে ক্ষমা পাবে না? হঠাৎ কে যেন পা জড়িয়ে ধরলো, তাকিয়ে দেখি রাইজা। রাসেল, আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি তোমার সাথে আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করা পর্যন্ত তোমার পা ছাড়বো না। বাবা রাসেল, রাইসা মামনিকে তুই মাফ করে দে। মেয়েটা তোর জন্য প্রতিটা রাত কাঁদে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। বাবা মারা যাওয়ার পর মেয়েটা এখন একা হয়ে গেছে। তার একা বাসায় থাকতে ভালো লাগে না, তাই একটা অফিসে চাকরি নেয়। তুই তাকে মাফ করে দিয়ে আপন করে নি। তুই ছাড়া মেয়েটার আর কেউ নেই। কি? আঙ্কেল মারা গিয়েছে? কবে মারা গিয়েছে? কি হয়েছে ওনার? তুই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাইসা তোর চিন্তায় অস্থির হয়ে থাকে। অফিসে ঠিকভাবে মনোযোগ দিতে পারে না। এ ফাঁকে তাদের ম্যানেজার রাইসার কাছ থেকে তাদের সবকিছু সই করে নিয়ে যায়। তারপর তোর আঙ্কেল এসব শুনে স্টক করে হাসপাতালে নিতে রাস্তায় মারা যায়। তারপর থেকে মেয়েটা একা হয়ে যায়। আমি রাইজাকে নিচ থেকে উঠে চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি, কে বলেছে তোমার কেউ নয়? আজ থেকে আমি তোমার পাশে আছি, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। সারা জীবন এই রাসেলের বুকে জড়িয়ে রাখবো। কি পারবে না তোমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে? আমাকে জড়িয়ে ধরে বলল, পারবো। আমি তোমাকে আর অবিশ্বাস করব না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তোমাকে আর হারিয়ে যেতে দেব না। এখন কি তোমার ভাবি আর ভাইজিকে দেখবে না? আমি আর কোনো কথা না বলে মিমকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিতে লাগলাম। তারপর ভাবিকে বললাম, না গো ভাবি, আমি কি তোমাকে ভুলতে পারি? তুমি আমার অনেক আদরের একটা ভাবি, তোমাকে ভুলি কি করে? তা কেমন আছো?
অনেক ভালো আছি, চলো সবাই বাসায় যাই। চলো। তারপর সবাই আমার বাসায় চলে আসলাম। প্রায় 5 ঘন্টা পর লক্ষ্মীপুর আসলাম। বাসায় এসে আমি আমার রুমে চলে গেলাম। রুমটা আগের মতোই আছে, দেখে মনে হয় কেউ এখানে থাকে। তখন আমি আম্মুকে ডাক দিলাম। আম্মু আমার রুমে এসে বলল, কি হয়েছে বাবা, ডাকলি কেন? আমার রুমে কে থাকে? তুই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাইসা এসে তোর থাকে, তোর ছবি বউকে জড়িয়ে নিয়ে সারা রাত পার করে। ও ঠিক আছে, রাইসাকে একটু আমার রুমে পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বলে আম্মু চলে গেল। আমি আমার রুমে দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি রাইসা আমার রুমে বসে আছে। পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আর পাগলিকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, এখন সব কষ্ট ওসুল করে নেব। তা কিভাবে? দাঁড়াও দেখাচ্ছি। রাইসা আমার সাথে তাল মিলে চলতে লাগলো। মনে হয় 4 বছর খাওয়া দাওয়া করে নেই। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম, দুজনে হাবাতে লাগলাম। তখন আমি বললাম, এভাবে কেউ কিস করে? 4 বছর তোমাকে কাছে পাই নাই, তাই এখন উসুল করে নিলাম। আচ্ছা, নদী এখন কোথায়? তুমি মেয়েটাকে ক্ষমা করে দাও, মেয়েটা নিজে ইচ্ছে করে এসব করে নাই। আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে। নদী বেশি দিন বাঁচবে না, তার ব্লাড ক্যান্সার, সে আর কিছুদিনের অতিথি। প্লিজ তুমি তাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রাইসা চলে গেল। আমি আর বসে না থেকে রাফিকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? ওই শালা তোর দুলা ভাই। ভাই, আমার তো বোন নেই, তাহলে আপনি কেমনে আমার দোলাভাই হলেন? আরে হারামি রাসেল, কেমন আছিস? মামা, তুই এতদিন কোথায় ছিলি? তোর কোনো খবর নেই, তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তাহলে শোন। যাক, তাহলে তো অনেক ভালো, কিন্তু রাইসা মেয়েটাকে আর কষ্ট দিস না। মেয়েটা তুই চলে যাওয়ার পর অনেক ভেঙে পড়েছে। তারপর আমি কিছু কথা বলে দুপুরের খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আজ আমার বিয়েটা আমার বাড়িতে হবে। আমার অফিসে সব স্টাফকে দাওয়াত দেওয়া হলো। সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল। এবার চলুন বিয়ের আগে এই কদিন কি করছি। আমি রাজার অফিসে গেলাম। তারপর অফিসের ম্যানেজারের সাথে কথা বলে সাথে গোপন ক্যামেরা নিয়ে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম কেন সে মালিকের সাথে প্রতারণা করেছে। সে আমাকে বলেছে সেই কৈফত কি তোকে দিতে হবে? তাকে বিশ্বাস করে সব দিয়েছে, কিন্তু তুই মালিকের সাথে প্রতারণা কেন করলি? করেছি, বেশ করেছি। তা তুই এখন কি করবি? আমি কিছু করব না, যা করবে তোর পুলিশ বাবারা। কি প্রমাণ আছে তোর কাছে? দেখবি তাহলে দেখ। দেখলে এবার থানায় গিয়ে পুলিশের লাঠিচার্জ খাবি। তারপর ম্যানেজারকে পুলিশের কাছে ধরে দিলাম। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তো যাই হোক, আমি এখন বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সবাই আমাকে জোর করে ঢুকিয়ে দিল। বাসে ঘরে ঢুকে দেখি রাইজা খাটের উপর গোমটা দিয়ে বসে আছে। রাইজা আমাকে দেখে খাট থেকে নেমে সালাম করতে যাবে, তখনই আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, আজকে তোমাকে অনেক ভালোবাসা দিব। আমি তোমার ভালোবাসা নিতে পারবো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আজকে সব কষ্ট দূর করে দেব। তুমি আমার কাছে আসবে না। কে শুনে কার কথা? আমি রাইজাকে খাটে ফেলে দিয়ে তারপর এরপর কি হলো বন্ধুরা, আপনাদের শোনার দরকার নেই, আপনারা বুঝে নেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি। কেমন লেগেছে সেটি নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কি ধরনের গল্প আপনারা শুনতে পছন্দ করবেন সেটিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।